Today, in this class, we are diving into electromagnetic induction. And এটাকে explain করতে পারে এমন একটা law called Faraday's law, named after Michael Faraday, যে কিনা ইন্ডাকশন প্রসেসটা প্রথমবারের মতো ডিসকভার করেছিল। আজকের ক্লাসটা will be built on what you learned about magnetic forces and magnetic field sources in the previous two classes. By now, you should know একটা বার ম্যাগনেট কি জিনিস এবং তার আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কিরকম হয় দেখতে। And also you should know moving charges অথবা কারেন্ট ক্যারিং ওয়্যারস অথবা কারেন্ট ক্যারিং লুপড ওয়্যারস এগুলো তাদের আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে জেনারেট করে। অনেকগুলো টার্ন বানিয়ে যদি একটা কারেন্টের লুপকে একটা কয়েল বানানো হয় ওটাকে আমরা বলি সলিনয়েড। অ্যান্ড সলিনয়েড তার লেংথের অ্যাক্রসে কয়েলের ভেতরে দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। এই সব আইডিয়া আমরা ইউজ করে আজকের ক্লাসটা কন্টিনিউ করব। In previous class we saw magnetic field যদি ক্রিয়েট করতে হয় we must have moving charges, moving electric charges। যে ইলেকট্রিক চার্জেস গুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সোর্স। আপনি যদি বি বানাতে চান you have to have ER সোর্স। এরা কিভাবে একজন আরেকজনের সঙ্গে কানেক্টেড এটা দেখানো হয়েছে। What induction process does is, now that you have a B, ওই বিটা somehow additional একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে যেটাকে বলা হবে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। অ্যান্ড ওইটার প্রেজেন্সে আমরা কিছু ভোল্টেজ ডিফারেন্স বা কারেন্ট দেখতে পাবো যেগুলোর নাম হবে রেসপেক্টিভলি ইনডিউসড ইএমএফ অ্যান্ড ইনডিউসড কারেন্ট। ইন্ডাকশন বা বাংলায় যেটাকে আবেশ বলে এটার অর্থ উইদাউট এনি ফিজিক্যাল টাচ, ইনভিজিবল কোনো ইন্টারাকশনের মাধ্যমে একটা জিনিস যদি অন্য জিনিসের উপর কোনো এফেক্ট ফেলতে পারে। ইন দিস কেস আমরা দেখতে যাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড উইদাউট ফিজিক্যাল টাচিং কিভাবে কোনো ইলেকট্রিক ফিল্ড জেনারেট করতে পারে। এই প্রসেসটা শুরুতে উইল সিম লাইক খুবই আনইনটুইটিভ, বর্ডার লাইন ম্যাজিকের মতো মনে হবে, বাট ওয়ান্স আমরা এটা বুঝতে পারবো ডিটেইলে আমরা দেখতে পাবো যে এটা কত কমন আমাদের লাইফে। তারা অলরেডি ইন্ডাকশন নিজের অজান্তে হোক বা জেনে হোক এক্সপিরিয়েন্স করে এসছেন। ধীরে ধীরে এটা আমরা আনরেভেল করতে যাচ্ছি। তো শুরু করছি ইন্ডাকশনের মেইন ফাইন্ডিংটা দিয়ে, যেটা চেষ্টা করবে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডকে ইউনাইট করতে, এবং এটার ক্রেডিট যায় একজন ফিজিসিস্ট কল্ড মাইকেল ফ্যারাডে। সো মাইকেল ফ্যারাডে এক্সপেরিমেন্টটা বোঝার জন্য আমি এখানে তিনটা সেট আপ রাখলাম। ঘটনাটা কি হয়েছে সেটা এক্সপ্লেন করছি, মাইকেল ফ্যারাডে কি করতে যাচ্ছিল এবং সে কি দেখতে পেয়েছে সেটা একটু এক্সপ্লেন করি। খেয়াল করুন, প্রথমে ফ্যারাডে একটা কন্ডাক্টিং তারকে পেঁচিয়ে কয়েল বানালো এদিকে, অ্যান্ড দেন ওটার দুইটা টার্মিনাল একটা ভোল্টমিটার বা গ্যালভানোমিটার সেট করে দিল, যেটা দিয়ে মেজার করা হবে এই কয়েলের মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস হচ্ছে কিনা। এবং ওটার পাশে সে আরও একটা কয়েল দিল, যেই কয়েলটাতে অ্যাকচুয়াল একটা ব্যাটারি সোর্স কানেক্টেড। এই কয়েলে কোনো ব্যাটারি সোর্স নাই, তবে এই কয়েলে একটা ব্যাটারি সোর্স আছে। ফ্যারাডের এক্সপেরিমেন্টের উদ্দেশ্যটা ছিল সে জানতো ইলেকট্রিক্যাল কারেন্ট গিভস রাইজ টু একটা ম্যাগনেটিক ফিল্ড। তো যেই মুহূর্তে সুইচটা সে ক্লোজ করবে এখানে একটা কারেন্ট অ্যাক্টিভেটেড হবে, অ্যান্ড বিকজ অফ দ্যাট উপরের লুপটা একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। ফ্যারাডে ভেবেছিল যে এখানে প্রডিউসড ম্যাগনেটিক ফিল্ড এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে, যে ম্যাগনেটিক ফিল্ডটা এই তারের মধ্যে উইদাউট এনি ব্যাটারি সোর্স কারেন্ট প্রডিউস করতে পারবে। বাট ডিসপাইট বারবার সুইচটা অন অফ করার পরেও এখানে একটা এস্টাবলিশড স্টেডি কারেন্ট জেনারেট হচ্ছিল না। স্টেডি কারেন্ট মানে হচ্ছে ডিরেকশন সেম থাকে, ইন্টেন্সিটি সেম থাকে, এমন একটা স্টেবল কারেন্ট জেনারেট হচ্ছিল না। কিন্তু তার একটা জিনিস নোটিস করলো, যখনই সে সুইচটা ওপেন করে বা ক্লোজ করে সার্কিট অন অফের সময়, শুধুমাত্র অন অফের সময় মুহূর্তের জন্য এখানে নিডলটা নড়ে ওঠে, হুইচ মিনস এখানে একটা কারেন্ট জেনারেট হয়। সুইচটা যদি ক্লোজ হয়ে যায়, সার্কিট কমপ্লিটলি অন হয়ে যায়, এই কারেন্টটা তখন আর থাকে না। সুইচটা যখন খুলে দেয় মানে সার্কিটটা অফ করে দিবে, তখনও একটা স্প্লিট সেকেন্ডের জন্য কারেন্ট আসে, আবার জিনিসটা চলে যায়। এই যে ঘটনাটা ঘটলো, যেখানে অল্প কিছুক্ষণের জন্য একটা কারেন্ট এখানে জেনারেট হলো বাই টার্নিং অন অফ দিস এক নাম্বার সার্কিট, এই প্রসেসটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডে তার মাথায় ফিল্ড লাইন্স জিনিসটা কি এটার একটা আইডিয়া ছিল। সে সেখান থেকে প্রেডিক্ট করলো আমি যখন সুইচ অন করছি বা অফ করছি মুহূর্তের জন্য
এই ম্যাগনেটিক ফিল্ডটা সেকেন্ড কয়েলের ক্রস সেকশনাল এরিয়ার ক্রসে তার ইন্টেন্সিটি চেঞ্জ করছে। সুইচ অন করার আগে এই কয়েল কোনো ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাবে না, সুইচ অন করার মুহূর্তে সার্টেন একটা রাইজ দেখতে পাবে। এই অল্প অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জটাই এখানে একটা কারেন্ট ইনডিউস করছে। সেম এক্সপেরিমেন্টটা সে রিপিট করলো। ইনস্টেড অফ একটা ব্যাটারি সোর্স দেওয়া কারেন্ট লুপ, সে একটা অ্যাকচুয়াল ম্যাগনেট নিয়ে আসলো। প্রিভিয়াস ক্লাসে উই স একটা কয়েলের মধ্য দিয়ে কারেন্ট পাস করা একটা বার ম্যাগনেটের মতো এক্সাক্ট সেম বিহেভিয়ার দেখায়, which means বাম পাশেরটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, ডান পাশেরটা হচ্ছে অ্যাকচুয়াল লিজিট ম্যাগনেট। এক্সপেরিমেন্টটা করলো কি, সে সোর্স ছাড়া যে লুপটা ছিল সেখানেও এবার কয়েলের দিকে সে একটা বার ম্যাগনেট ব্যাক অ্যান্ড ফোর্থ শোন বাই দিস অ্যারোস ব্যাক অ্যান্ড ফোর্থ আনা নেওয়া শুরু করলো। আনা নেওয়া করার কারণেও এখানে আপনারা বুঝতে পারবেন যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রতি মুহূর্তে কয়েলের যে ক্রস সেকশনাল এরিয়া আছে সেই এরিয়ার সঙ্গে প্রতিনিয়ত ইন্টেন্সিটি চেঞ্জ করছে। যখন নর্থ পোলটা কাছে আসছে, লুপ দেখবে ম্যাগনেটিক ফিল্ড তার উপর বেড়ে যাচ্ছে। যখন নর্থ পোলটা দূরে সরে যাবে, লুপ দেখবে তার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কমে যাচ্ছে। অনলি পুশ অ্যান্ড পুল সিচুয়েশনে মুভিং অবস্থায় এখানে একটা কারেন্ট জেনারেট হয়, অলসো ইন্ডাকশন। আর থার্ড এক্সপেরিমেন্টটা হচ্ছে ইনস্টেড অফ একটা ম্যাগনেট কাছে আনা বা একটা সার্কিট অন অফ করা, ফ্যারাডে কমপ্লিট সার্কিটটাকে একটা ম্যাগনেটের কাছে আনা নেওয়া করা শুরু করলো। এখানেও দেখতে পায় অনলি ওয়েন সার্কিটটা ম্যাগনেটের সঙ্গে রিলেটিভ একটা মোশনে থাকে, ইদার কাছে বা দূরে, এখানে একটা মুহূর্তের জন্য কারেন্ট রেজিস্টার হয়। এই যে ঘটনাটা ঘটলো, এই জিনিসটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। অ্যান্ড অ্যাকর্ডিং টু ফ্যারাডে এই জিনিসটা ক্রিয়েট হচ্ছে বিকজ অফ ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ থ্রু দিস ক্রস সেকশনাল এরিয়া। যে কারেন্টটা মুহূর্তের জন্য সোর্স ছাড়া লুপের মধ্যে জেনারেট হলো সেটাকে নাম দেওয়া হলো ইনডিউসড কারেন্ট। ইন্ডাকশন প্রসেসের কারণে কারেন্ট জেনারেট হয়েছে, দ্যাটস ওয়াই ইনডিউসড কারেন্ট। অ্যান্ড অলসো একটা কন্ডাক্টিং তারে কারেন্ট জেনারেট হবে যখন চার্জ ক্যারিয়ার ড্রিফট করবে। চার্জ ক্যারিয়ারকে ড্রিফট করতে হলে ইউ নিড টু অ্যাপ্লাই একটা পোটেনশিয়াল ডিফারেন্স। এটা আমরা কারেন্ট চ্যাপ্টারে দেখে এসেছি, যে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা বলি ইএমএফ। সো ইনডিউসড কারেন্ট জেনারেট হতে হলে এই সেকেন্ড কয়েলে একটা ইনডিউসড ইএমএফ জেনারেট হতে হবে। ইনডিউসড ইএমএফ এবং ইনডিউসড কারেন্টটা কিভাবে মাপতে হয়, এটার ফার্স্ট কোয়ান্টিফাইং এক্সপ্লেনেশন মাইকেল ফ্যারাডে এস্টাবলিশ করতে পেরেছিল এবং সে পেপার পাবলিশ করেছিল বলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ডিসকভারিটা তাকে ক্রেডিট করা হয়। এই ঘটনাটা আমি আপনাদের একটা সিমুলেশনের মাধ্যমে দেখাই। ডান পাশে আমি ফ্যারাডের সেই সিঙ্গেল কয়েলটা নিলাম যেখানে কোনো সোর্স নাই, অনলি একটা লাইট বাল্ব কানেক্টেড। বাম পাশে একটা বার ম্যাগনেট আছে উইথ নর্থ অ্যান্ড সাউথ পোল। আমি প্রথমে ম্যাগনেটটা স্থির বসিয়ে রাখলাম এবং তার ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্টিভেট করলাম। খেয়াল করুন আশেপাশে ফিল্ড লাইন্স জেনারেট হয়েছে। এখন আমি যদি ইনডিউসড কারেন্ট পার্টটা অ্যাক্টিভেট করি, খেয়াল করুন বাল্বটাও বন্ধ, তারের মধ্যে কোনো কারেন্ট নাই। এবার এটাকে আপনি বাম পাশে দুইটা স্লাইডার আছে, এটার মাধ্যমে ম্যাগনেটটাকে নড়াচড়া করাতে পারেন। ফার্স্ট যেটা আমরা দেখব রোটেশন অফ ম্যাগনেট। খেয়াল করুন ম্যাগনেটটা জায়গায় থেকে রোটেট করা শুরু করবে। অ্যান্ড রোটেশন হওয়ার কারণে ক্লিয়ারলি কয়েলের লুপের মধ্য দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো কিছু সময় বেশি অ্যামাউন্ট অফ এক্সপোজড হয়, কিছু সময় লেস অ্যামাউন্ট অফ এক্সপোজড হয়। ইদার ওয়ে ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি চেঞ্জ হলে ডান পাশের কয়েলটা কারেন্ট ইনডিউস করে, অ্যান্ড বিকজ অফ দ্যাট বাল্বটা কিছুক্ষণের জন্য পালস দিয়ে দিয়ে জ্বলে ওঠে। একটা জিনিস খেয়াল করবেন, রেড অ্যারোগুলো মিন করছে ইনডিউসড কারেন্টের ডিরেকশন কোন দিকে। এটা কিন্তু অলওয়েজ সেম থাকছে না। কিছু সময় দেখতে পাচ্ছেন তার বেয়ে নিচে পয়েন্ট করছে, কিছু সময় তার বেয়ে উপরে। দিস হ্যাপেন্স বিকজ এটা আপনার ম্যাগনেটটা ঘুরছে, কিছুক্ষণ সাউথ পোল লুপের কাছে থাকে, কিছুক্ষণ নর্থ পোল লুপের কাছে থাকে। এই বিহেভিয়ারটার কারণে প্রতি মুহূর্তে কারেন্টের ডিরেকশনটা উল্টে যাচ্ছে। আপনি সেম জিনিস রোটেশনটা অফ করে আপনি চাইলে ব্যাক অ্যান্ড ফোর্থ একটা অসিলেটিং মোশন দিতে পারেন। এরকম এখানেও দেখতে পাবেন কাছাকাছি ম্যাগনেটটার সামনে এই রিলেটিভ মোশনটার কারণে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি চেঞ্জ হচ্ছে থ্রু দিস কয়েলস ক্রস সেকশনাল এরিয়া অ্যান্ড ইউ গেট সাম ইনডিউসড কারেন্ট। এমন কি টার্ম আছে যেটা দিয়ে আমরা একটা ক্রস সেকশনাল এরিয়া এ, এটার মধ্য দিয়ে ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি কি পরিমাণ চেঞ্জ হচ্ছে এটা মাপতে পারবো। এটা প্রিভিয়াস ক্লাসের লাস্টের দিকে ইন্ট্রোডিউস করা হয়েছে। ইট ইজ নোন অ্যাজ ম্যাগনেটিক ফ্লাক্স। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কেন হয়? ইটস বিকজ ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ করা হয় থ্রু দিস কয়েল, অ্যান্ড যখনই চেঞ্জটা দেখতে পাবেন তখনই শুধুমাত্র ইন্ডাকশন প্রসেসটা অ্যাক্টিভেট হবে। অলওয়েজ
আপনি যে ইন্ডাকশন প্রসেসটা দেখবেন সেটা আপনি কিভাবে ফ্লাক্সটা চেঞ্জ করছেন এটার এগেইনস্টে দেখতে পাবেন। তার মানে আপনি যা করতে চাচ্ছেন ইন্ডাকশন প্রসেস সেটাকে অপোজ করতে চাইবে। বিকজ অফ দ্যাট দেখুন সাউথ পোলটা যখন কাছে আসে কারেন্টের ডিরেকশন একদিকে, সাউথ পোলটা যখন দূরে চলে যায় কারেন্টের ডিরেকশন অন্যদিকে। ক্লিয়ারলি এখানে একটা অপোজিং বিহেভিয়ার আছে। অপোজিং বিহেভিয়ার এবং ব্যাক অ্যান্ড ফোর্থ অসিলেশনের মাধ্যমে বা সার্কিট অন অফের মাধ্যমে ফ্লাক্স চেঞ্জের কারণে যে ইএমএফ ইনডিউসড হচ্ছে, যেই ইনডিউসড ইএমএফটা কারেন্ট জেনারেট করছে ইনডিউসড, সেটার রিলেশনটাকে এক্সপ্রেস করা হয় ফ্যারাডেস ল অফ ইন্ডাকশনের মাধ্যমে। এটা ফিজিক্সের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ল, এত ইম্পর্টেন্ট যেটাকে থার্ড ম্যাক্সওয়েলস ইকুয়েশন হিসেবে লিস্ট করা হয়। এই লটা দিয়ে আপনি কোয়ান্টিফাই করতে পারবেন ফ্যারাডে যে এক্সপেরিমেন্টটা করেছিল, যেটা আপনিও চাইলে করতে পারেন, সেখানে সোর্স ছাড়া যে লুপটা ছিল সেই লুপটা কি পরিমাণ ইএমএফ দেখতে পাবে ইনডিউসড, অ্যান্ড অলসো কি পরিমাণ কারেন্ট ইনডিউসড হয়েছে অ্যামাউন্ট সেটা খুঁজতে পাবেন। খেয়াল রাখতে হবে এই অপোজিং জিনিসটা। অপোজিং জিনিসটা কোন ডিরেকশনে হয় সেটা বোঝার জন্য আমাদের একটা ডিফারেন্ট ল লাগবে, দ্যাটস কল্ড লেন্জেস ল। বিফোর দ্যাট আমরা কোয়ান্টিফিকেশনটা করে আসি, তারপর আমরা ডিরেকশনটা এক্সপ্লেন করার চেষ্টা করব ইউজিং লেন্জেস ল। প্রথমে আমরা ফ্যারাডেস লটা দেখি। ইট সেজ an EMF is induced around a closed loop যদি আপনি ওই লুপের অ্যাক্রসে ম্যাগনেটিক ফ্লাক্স উইথ রেসপেক্ট টু টাইম চেঞ্জ করেন। অ্যান্ড দিস ইজ ওয়াই আপনি সুইচটা অন করার সাথে সাথে সার্কিটে একটা ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ দেখতে পেয়েছেন, দ্যাটস ওয়াই ফ্লাক্স চেঞ্জ হয়েছে অ্যান্ড ইমিডিয়েটলি ইএমএফ এসছে, ইএমএফটা কারেন্ট ইনডিউস করেছে। দিস হ্যাপেন্স ফর জাস্ট ওয়ান টার্ন অফ কয়েল। কয়েলে যদি এন অ্যামাউন্ট অফ টার্ন থাকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টার্ম সেম অ্যামাউন্টের ইএমএফ ইনডিউস করবে, অ্যান্ড দ্যাটস ওয়াই উপরের এক্সপ্রেশনটাকে এন দিয়ে গুণ করা হয়। অ্যান্ড উইথ দ্যাট এই যে এক্সপ্রেশনটা পাচ্ছি, দিস ইজ ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন। এখানে একটা সামনে ডিফল্ট মাইনাস সাইন থাকে, এই মাইনাস সাইনটা বোঝায় ইন্ডাকশন অলওয়েজ চেষ্টা করবে আপনার ফ্লাক্সের চেঞ্জকে অপোজ করতে। আপনি যদি সাউথ পোল কাছে আনতে চান, ম্যাগনেট দেখতে পাবে তার দিকে সাউথ পোলের বিহেভিয়ার বেড়ে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ওই অনুযায়ী বেড়ে যাচ্ছে, তখন সে ইনডিউসড ইন্ডাকশন প্রসেসে চেষ্টা করবে বেড়ে যাওয়ার চেঞ্জটাকে কমিয়ে দিতে। অ্যান্ড দ্যাটস ওয়াই সে একটা সার্টেন ডিরেকশনে কারেন্ট জেনারেট করবে। আবার উল্টা কেসটাও সত্যি, যখন আপনি সাউথ পোলটা কয়েলের কাছ থেকে দূরে সরিয়ে নেবেন, কয়েল তখন বলবে না, আমার এই সাউথ পোলটা দূরে যেতে দেওয়া যাবে না, আমার এটাকে কাছে ধরে রাখতে হবে। অ্যান্ড বিকজ অফ দ্যাট সে প্রথমে রিপেল করতো, এখন সে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে, অ্যান্ড অ্যাট্রাকশন করার কারণে কারেন্টের ডিরেকশনটা সে ফ্লিপ করে দেবে, ইনডিউসড কারেন্টের ডিরেকশন। দিস ইজ হোয়াট দিস নেগেটিভ সাইন মিন। এখান থেকে অবশ্যই অবশ্যই অপোজ লাইনটা ভুলবেন না। ইন্ডাকশন অলওয়েজ চেষ্টা করে আপনার মেইন ফ্লাক্স চেঞ্জকে অপোজ করতে। ওয়ান্স ইউ ফাইন্ড ইএমএফ, আপনি যে কয়েল নিয়েছেন এক্সটার্নাল, সেই কয়েলে যদি একটা রেসিস্ট্যান্স থাকে, ওই রেসিস্ট্যান্সের ক্রসে যে কারেন্টটা ইনডিউসড হচ্ছে, দ্যাট ইজ গিভেন বাই দিস এক্সপ্রেশন। এটা জাস্ট ওহমস ল। ইউ হ্যাভ আ পোটেনশিয়াল ডিফারেন্স, যেটা কিনা ইনডিউসড, সেটা ওভার আর গিভস ইউ ইনডিউসড কারেন্ট। ফ্লাক্সের চেঞ্জটা কতভাবে চেঞ্জ হতে পারে? ফ্যারাডে কতভাবে করেছিল? 3 ভাবে করেছিল। 1, পাশে আরেকটা কয়েল সোর্স এনে সুইচ অন অফ করার মাধ্যমে। 2, অ্যাকচুয়াল একটা বার ম্যাগনেটকে কয়েলের আশেপাশে ব্যাক অ্যান্ড ফোর্থ একটা রকিং মোশনের মাধ্যমে আনা নেওয়ার করার কারণে। অ্যান্ড 3, ম্যাগনেট স্থির রেখে কয়েলটা যদি ম্যাগনেটের কাছে আনা নেওয়া করা হয়, সেটাও একটা প্রসেস, ম্যাগনেটিক ফ্লাক্স কিভাবে চেঞ্জ করা যায়। প্রত্যেকটা প্রসেস রিগার্ডলেস অফ আপনি কি করছেন উইল গিভ ইউ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। কত কত স্টেপে ফ্লাক্স চেঞ্জ করা যায় সেটা একটু জেনে রাখবেন। বাই প্রডিউসিং কারেন্ট থ্রু এ কারেন্ট লুপ, বাই মুভিং একটা পার্মানেন্ট ম্যাগনেট ক্লোজার টু একটা কারেন্ট লুপ বা কয়েল, অ্যান্ড লাস্টলি কারেন্ট লুপটাকে যদি আপনি একটা পার্মানেন্ট ম্যাগনেটের কাছে আনা নেওয়া করেন। ফ্যারাডেস ল অফ ইন্ডাকশনটা ইউজ করে একটা নিউমেরিক্যাল প্রবলেম চেক করব, যেখানে অ্যাকচুয়ালি আমরা ইএমএফ অ্যান্ড কারেন্টটাকে ভোল্ট অ্যান্ড অ্যাম্পিয়ার ইউনিটে কোয়ান্টিফাই করতে পারবো। Let's see. Incepting ideas. 1. You have a 750 turn of coil, which means এটা হচ্ছে N, এবং ওই ওয়ারের ডায়ামিটার হচ্ছে 2.5 সেন্টিমিটার D। D যদি দেওয়া থাকে, টেকনিক্যালি আপনাকে কয়েলের ক্রস সেকশনাল এরিয়া দিয়ে দিয়েছে।
এই কয়েলটা is in a magnetic field that increases from this much Tesla to this much Tesla in just 15 millisecond. The magnetic fieldটা 15 মিলিসেকেন্ডে তার ইন্টেন্সিটি বাড়িয়ে নিচ্ছে। ইনক্রিজিং মানে হচ্ছে এই ফিক্সড এর অ্যাক্রসে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে, বেড়ে যাচ্ছে, ফ্লাক্স বেড়ে যাচ্ছে। And because of that, you would have an induced EMF. The coil has a resistance of 2 ohm. আপনি যে কয়েলটা নিয়েছেন সেটার একটা অ্যাক্সিস থাকে, যেটাকে আমরা সলিনয়েডাল অ্যাক্সিসও বলি। এই যদি হয় আপনার সলিনয়েড, এই বরাবর একটা ইমাজিনারি লাইন চিন্তা করলে যেটা সেন্টার দিয়ে যাবে, দিস ইজ দি অ্যাক্সিস। ওই অ্যাক্সিসটা ইজ প্যারালাল টু দি ম্যাগনেটিক ফিল্ড। তার মানে এটার উপর যে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে, ইনক্রিজ করা হচ্ছে, সেটা মোস্ট লাইকলি এরকম একটা ডিরেকশনে অ্যাপ্লাই করা হয়েছিল। ডানে আর বামে ডাজন্ট ম্যাটার, বলে দেয়নি, বাট প্যারালাল হলে আমাদের বুঝে নিতে হবে বি অ্যান্ড এ এদের মাঝখানের অ্যাঙ্গেল 0 হওয়ায় আমার একটা কাজ কমে গেল। এদের মাঝখানে যে ডট প্রোডাক্ট হওয়ার কথা, সেই ডট প্রোডাক্টে একটা কোসাইন পার্ট থাকে, সেটা উঠে যাবে। তাহলে আমি ফ্লাক্স সমান ডিরেক্টলি লিখে দিতে পারবো বি টাইমস এ। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইনডিউসড ইএমএফ অফ দ্য কয়েল? অ্যাকচুয়ালি অফ না বলে অন দ্য কয়েল বলা উচিত, বিকজ কয়েলের মধ্যে ঘটনাটা ঘটছে। আপনি মেইন চেঞ্জ করছেন বাইরে, কয়েল সেটা রেসপন্স দিচ্ছে। 2 জানতে চাচ্ছে ইনডিউসড কারেন্টের অ্যামাউন্টটা কত। সো লেটস সি accepting ideas. 1, I need to find induced EMF কত। EMF এর সাইন রেগুলার কার্সিভ ই দিয়ে লিখলাম, এন্ড নিচে IND এটা দিয়ে বোঝালাম ইনডিউসড। দিস শুড বি ইকুয়াল টু নেগেটিভ কতটা টার্ন আছে মাল্টিপ্লাইড বাই কি পরিমাণ ফ্লাক্স চেঞ্জ হচ্ছে থ্রু আওয়ার কয়েল ক্রস সেকশনাল এরিয়া। এখন আমাকে প্রশ্নে জানতে চাইনি ইএমএফ এর ডিরেকশনটা কোন দিকে। আমরা এখনো ডিরেকশন বোঝার কাজে যাইনি, ওটা পাবো লেন্জেস ল থেকে, এটা একটু পরে আসছে নেক্সট স্লাইডে। এই মুহূর্তে আমরা জাস্ট কোয়ান্টিফাই করতে চাই। দ্যাটস ওয়াই আমি মাইনাস সাইনটাকে অমিট করতে পারি বাই টেকিং দি অ্যাবসলিউট সাইন অফ দিস থিং। সেই ক্ষেত্রে আমার আনসারটা অনলি ভোল্ট ইউনিটে একটা নাম্বার হিসেবে আসবে। এন তো একটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে যায়, ভেতরে পড়ে থাকে ফ্লাক্সের চেঞ্জ। খেয়াল করুন তো ফ্লাক্সের চেঞ্জটা করছে কে? ওয়েল, এ তো চেঞ্জ হচ্ছে না, কয়েল ডায়ামিটার চেঞ্জ করবে না, অনলি বি ইন্টেন্সিটি চেঞ্জ করছে। সেই ফ্লাক্সের পুরোপুরি চেঞ্জটা ক্রেডিটেড হবে বি এর চেঞ্জের মধ্যে। এতটুকু হয়ে গেল? নাও এতটুকু আমার অবশ্যই এ কে গুণ করে দিতে হবে। নাও what I have is ফ্লাক্সের চেঞ্জ। এটা আবার কোন এক্সপ্রেশন? এটা হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা। আমাকে যেহেতু ডিসক্রিট টাইম ইন্টারভালে ডিসক্রিট ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি চেঞ্জ করতে দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই এরকম ডিফারেন্সিয়াল এলিমেন্ট ডিডিটি না নিয়ে আমি ডেল্টা টি নিলাম। এই পরিমাণ হবে ইএমএফ ইনডিউসড। এটাকে আরেকটু ভাঙা যায়, এন ডেল্টা বি ডেল্টা টি। এ হচ্ছে কয়েলের এরিয়া ক্রস সেকশনাল, দিস শুড বি পাই ডি স্কোয়ার বাই 4। ঠিক আছে, এখন এগুলো জাস্ট ভ্যালু প্লাগ ইন করবো, সবগুলোই আমাদের জানা আছে। এন হচ্ছে 750, এটার সঙ্গে মাল্টিপ্লাই হবে ডেল্টা বি কত? ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি চেঞ্জ হচ্ছে দেখুন 0.20 থেকে 0.50, which means ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে ফেললে আমরা চেঞ্জটা খুঁজে নিতে পারি। দিস ইজ 0.30 টেসলা। চেঞ্জটা কিন্তু পজিটিভ, বেড়ে যাচ্ছে 0.30 টেসলা। এটা কত সময়ে বাড়ছে? 15 মিলি সেকেন্ডে। এটার সঙ্গে গুণ হবে হাই টাইমস ফ্র্যাকশনের উপরে সামথিং স্কোয়ার্ড, এটা হবে ডি। ডি হচ্ছে কয়েলের ডায়ামিটার কত, দ্যাট ইজ 2.5 সেন্টিমিটার, নিচে 4। সব কিছু যদি বসাই, আই হ্যাভ দিস মাচ ইনডিউসড ইএমএফ ভোল্ট। হয়ে গেল 1 নাম্বার। 2 নম্বরে জানতে চাচ্ছে ইএমএফ আমাদের এক্সটার্নাল যে কয়েল নেওয়া হয়েছে সেই কয়েলের রেসিস্ট্যান্স 2 ওহম, এটার উপর দিয়ে কি পরিমাণ ইনডিউসড কারেন্ট পাস করবে। Well, you can find that from Ohm's law. You want I induced, this is equal to EMF induced divided by R, 7.363 volt divided by 2 ohm. This is 3.6815. 3.6815 ampere.
হয়ে গেল কিভাবে আমরা ফ্যারাডেস ল ইউজ করে ইএমএফ এবং ইনডিউসড কারেন্টটাকে কোয়ান্টিফাই করতে পারি। ফ্যারাডেস লটা এক্সপ্লেন করে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের হাউ মাচ অ্যামাউন্টটা। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি পরিমাণ হচ্ছে সেটা, বাট এটার একটা হোয়াট ডিরেকশন সেন্সও আছে, বিকজ এই মাইনাস জিনিসটা ইন্ডাকশনের হোয়াট ডিরেকশন সেন্সটা এক্সপ্লেন করে লেন্জেস ল। নাও লেটস গেট ইনটু লেন্জেস ল জিনিসটা কি। লেন্জেস ল অ্যাপ্লাই করে আপনি কোনো কিছু কোয়ান্টিফাই করতে পারবেন না, অনলি বলতে পারবেন ইনডিউসড ইএমএফ অ্যান্ড সাবসিকুয়েন্টলি ইনডিউসড কারেন্টের ডিরেকশনটা কোন দিকে। এটার কিছু এক্সপেরিমেন্টাল জিনিস দেখার জন্য ইউজুয়ালি স্লাইডে কিছু লিঙ্ক দিয়ে দেই, সেটা ইউটিউবে যেহেতু এখন পোস্ট করছি কপিরাইট ইস্যুর কারণে আমি ভিডিওটা এখানে দেখাতে পারছি না, বাট ভেরিটাসিয়াম চ্যানেলের একটা ইউটিউব ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক করে দিব, ইউ ক্যান চেক ফ্রম দেয়ার যে লেন্সেস লর ইনটুইটিভ এক্সপেরিমেন্ট দেখতে কেমন। এটা দেখে খুবই অবাক মনে হবে, বাট ভেরি রিয়েল একটা জিনিস, ম্যাজিক না। ভেরিটাসিয়ামের যে হোস্ট আছে ডেরেক, সে এই লেন্সেস লটাকে এক্সপ্লেইন করে এই স্টেটমেন্টটা দিয়ে যে লেন্সেস ল ইজ অ্যাকচুয়ালি ও নো ইউ ডোন্ট ল, হুইচ মিনস আপনি যাই কিছু করতে চাইবেন ইন্ডাকশন বলবে নো ইউ ডোন্ট। আপনি যদি একটা কয়েলের কাছে নর্থ পোল নিয়ে আসতে চান ম্যাগনেটিক ফিল্ডের, কয়েল বলবে নো ইউ ডোন্ট, আমি তোমার নর্থ পোল চাই না, এবং সে সেই অনুযায়ী অপোজিং একটা ইনডিউসড ইএমএফ দেবে। আপনি যদি তার কাছ থেকে নর্থ পোলটা দূরে নিয়ে যেতে চান, ইন্ডাকশন আবার বলবে ও নো ইউ ডোন্ট, আমার ওই নর্থ পোলটা দরকার, তখন সে সেটাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে। হোয়াট এভার ইউ ডু, ইন্ডাকশন অপোজেস ইউর ফ্লাক্স চেঞ্জ। এখন আমরা বোঝার চেষ্টা করি যে ডিরেকশনগুলো কিভাবে দেখতে হয় ফ্রম ফ্যারাডেস ল। এটা বোঝার জন্য আমাদের প্রিভিয়াস ক্লাসের একটা জিনিস চেক করতে হবে, আমি অ্যানিমেশনে দেখাচ্ছি কয়েল থেকে কিভাবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা খুঁজে নিতে হয়, অ্যান্ড অলসো রাইট হ্যান্ড মেথডটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তাইলে এই ডায়াগ্রামটা উইল মেক সেন্স। তাইলে আমরা শুরুতে দেখানো এই সিমুলেশনটা এক্সপ্লেন করতে পারবো। লেটস গো টু দ্যাট অ্যানিমেশন। এখানে XYZ প্লেনে লক করা একটা ওয়ার লুপে আমি কাউন্টার ক্লকওয়াইজ কারেন্ট অ্যাক্টিভেট করলাম। And because of this current, you can see চারপাশে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কেমন shown by these magnetic field vectors. আমার দেখার বিষয় শুধুমাত্র ফ্রন্ট ভিউটা, যেখানে লুপের মাঝখান দিয়ে কেবলমাত্র ম্যাগনেটিক ফিল্ড আউট অফ দ্য লুপ পয়েন্ট করে অ্যান্ড এভরিওয়ার এলস এটা অ্যাওয়ে ফ্রম দ্য লুপ পয়েন্ট করে। এটা টপ ভিউ থেকে তাকালে এই ফরমেশনটাই আমাদের মোস্টলি ইউজ হবে, যেখানে এই মুহূর্তে একটা কাউন্টার ক্লকওয়াইজ কারেন্ট লুপ আছে যেটা ম্যাগনেটিক ফিল্ড ডানে দিচ্ছে, অ্যান্ড এটাকে উল্টালে দিস ইজ নাও এই ক্লকওয়াইজ কারেন্ট লুপ যেটা কিনা বামে ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছে। আমাদের যেহেতু সবগুলো কয়েল উইথ বি সলিনয়েড শেপের, এসেনশিয়ালি ভেতরে যে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে সেটাই আমার দরকার। এই মুহূর্তে এই সলিনয়েডটা ক্লকওয়াইজ ডিরেকশনে একটা কারেন্ট জেনারেট করে স্ক্রিনের বাম থেকে ডানে নিয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই ইউ সি একটা ইলেকট্রন ডান থেকে বামে ড্রিফট করছে। If you apply right hand method within this coil, magnetic field direction বামে। অলরাইট, অ্যানিমেশনটা দেখা হয়ে গেলে একটা জিনিস যেটা আপনারা দেখেছেন, দ্যাট ইজ ইফ ইউ হ্যাভ দিস টাইপ অফ একটা কয়েল, আমি জাস্ট একটা সিঙ্গেল লুপ দিয়ে দেখাচ্ছি, এখানে যদি এরকম ক্লকওয়াইজ একটা কারেন্ট জেনারেট করেন, দেন রাইট হ্যান্ড রুল গিভস ইউ একটা ম্যাগনেটিক ফিল্ড ইন দিস ডিরেকশন। এই ম্যাগনেটিক ফিল্ডটা এই কারেন্টটা জেনারেট করছে, অ্যান্ড অলসো আপনাদের ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরস দিয়ে দেখানো হয়েছে এই বিয়ের অ্যারোর ডিরেকশনটা হবে নর্থ পোল, এই অংশটা হবে সাউথ পোল। দ্যাট ইজ আমি যদি এই লুপটাকে একটা বার ম্যাগনেটের সঙ্গে কম্পেয়ার করি, যদি আমি সেম কারেন্টের লুপে কারেন্টের ডিরেকশন এবার ফ্লিপ করে দেই, কাউন্টার ক্লকওয়াইজ করে দেই, এখন ইফ ইউ অ্যাপ্লাই দিস রাইট হ্যান্ড মেথড, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কামস আউট টু বি ইন দিস ডিরেকশন, অ্যান্ড এটাকে কম্পেয়ার করা যাবে একটা বার ম্যাগনেট যার নর্থ পোলের দিকে সাউথ পোলের দিকে। এই দুইটা মনে রাখলেই আমরা বুঝে নিতে পারবো লেন্সেস লর অ্যাপ্লিকেশনটা কীরকম।
ফার্স্ট আমরা অ্যানিমেশনটা যেহেতু আগে দেখেছিলাম এটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। খেয়াল করুন, যখন সাউথ পোলটা কাছে আসছে লুপের মধ্যে কি বিহেভিয়ারটা দেখা যায়। ইউ হ্যাভ দিস কারেন্ট কয়েল। সিমুলেশনের কারেন্ট কয়েলটা আমি একটা সিঙ্গেল লুপে দিচ্ছি, অ্যান্ড দেন আমি একটা বার ম্যাগনেটের সাউথ পোল মনে করুন কাছে আনছি। তো যখন সাউথ পোলটা কাছে আসছে কয়েল বলবে ও নো ইউ ডোন্ট। সে চেষ্টা করবে কি এই সাউথকে রিপেল করতে। আপনি চাচ্ছেন তার উপর সাউথ ফোর্স করতে, কয়েল বলবে আমি সেটা চাই না। একটা সাউথকে সে রিপেল করবে কিভাবে? সে রিপেল করবে বাই প্রডিউসিং তার নিজস্ব একটা সাউথ। আর তার নিজস্ব সাউথ ক্রিয়েট করতে হলে ইট মাস্ট পিক দিস টাইপ অফ কারেন্ট, যেটা কিনা কাউন্টার ক্লকওয়াইজ জেনারেটেড হবে। এই যে রেসপন্স হলো এটাই হচ্ছে ইন্ডাকশন। দেখি তো এটা ম্যাচ করে কিনা। সাউথটা যখন কাছে আসে দেখুন কারেন্টের ডিরেকশনটা কিন্তু কাউন্টার ক্লকওয়াইজ। আমি একটু স্লো করে দেখাই। এই যে দেখছেন লাল অ্যারোগুলো নিচের দিকে পয়েন্ট করছে, ইট মিনস কয়েলের বাম পাশ থেকে ডানের দিকে যাচ্ছে। কাউন্টার ক্লকওয়াইজ ম্যাচ করেছে। এবার মনে করুন আমি ঠিক উল্টা কাজটা করব। আরেকটা কপি বানাই আমাদের লুপের। এবার আপনি করতে চাচ্ছেন সাউথ পোলটাকে দূরে সরিয়ে নিতে, এদিকে নিয়ে যাচ্ছেন। কয়েল দেখবে কি আপনি তার কাছ থেকে এবার সাউথটা কেড়ে নিতে চাচ্ছেন। কয়েল বলবে নো ইউ ডোন্ট। সে এখন সাউথটাকে ধরে রাখতে চাইবে। ধরে রাখতে চাইলে সাউথকে সে একটা নর্থ ক্রিয়েট করার মাধ্যমে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে। আর অ্যাট্রাক্ট করার ওয়ে হচ্ছে ইফ ইট পিক্স দিস টাইপ অফ কারেন্ট, যেটা কিনা ক্লকওয়াইজ। দেখি এটা আমাদের অ্যানিমেশনের সঙ্গে ম্যাচ করে কিনা। দেখুন সাউথটা যখন চলে যাচ্ছে লাল অ্যারোগুলো কাউন্টার ক্লকওয়াইজ পয়েন্ট করছে। এই যে আমি ডিরেকশনগুলো প্রেডিক্ট করতে পারলাম ডিপেন্ডিং অন মেইন ম্যাগনেট কিভাবে ফ্লাক্স চেঞ্জ করাচ্ছে এবং সেটার রেসপন্স ইন্ডাকশন প্রসেসে কিভাবে আসছে, এই লটাই হচ্ছে লেন্সেস ল। এখানে আমি এই অংশটুকে যা এক্সপ্লেইন করলাম এটাই হচ্ছে লেন্সেস ল। ও নো ইউ ডোন্ট ল সেটা বোঝানোর পসিবল যতগুলো কম্বিনেশন আছে সবগুলো এখানে আমি একটা টেবল ফরম্যাটে লিস্ট করলাম। এটা একটা 4x3 ম্যাট্রিক্সের মতো, যেখানে উপরের অংশটা বোঝাবে মেইন ফ্লাক্স চেঞ্জ কিভাবে হচ্ছে, অ্যান্ড দেন ডাউন দ্য লাইন আপনি যদি যান দেখতে পাবেন সেই মেইন ফ্লাক্সের চেঞ্জের কারণে অপোজিং ইনডিউসড বিহেভিয়ারটা কেমন হবে। ইউ হ্যাভ সাচ 4 সিনারিওস। প্রত্যেকটা কেসে আপনি প্রথমে ফ্লাক্স চেঞ্জ করবেন মিনস বি এক্সটার্নাল শোন বাই দিস রেড অ্যারো, এটা চেঞ্জ করতে চাচ্ছেন এবং এটার রেসপন্সে আপনি একটা গ্রিন অ্যারো রিসিভ করছেন, এটা হচ্ছে বি ইনডিউসড। আমাদের এক্সপ্লেনেশনের এই বাম পাশেরটা হচ্ছে বি এক্সটার্নাল আর এটা হচ্ছে বি ইনডিউসড। এটা মেইন ঘটনা আর এটা হচ্ছে তার রেসপন্স। খেয়াল রাখবেন অলওয়েজ কিন্তু বি এক্সটার্নাল অ্যান্ড বি ইনডিউসড সেম ডিরেকশনে হবে না, এটা আমরা এখন দেখতে যাচ্ছি। যেহেতু অপোজ ওয়ার্ডটা আছে স্টুডেন্টরা একটা ভুল জিনিস বুঝে নেয়, অপোজ মানে তো সবসময় উল্টাই হতে হবে না, সেম ডিরেকশনে থেকেও অপোজ করা যায় কিভাবে সেটা আমরা এখন দেখতে চাচ্ছি। প্রথমে খেয়াল করুন আমি একেবারে প্রথম কেসটা নিলাম। এখানে আমি লাল যে অ্যারোটা আছে সেটা কি করতে চাচ্ছি, ইনক্রিজ করতে চাচ্ছি। রাইট, এই ম্যাগনেটটা কোত্থেকে আসলো? এটা কুড বি একটা বার ম্যাগনেট আমি কাছে আনছি লুপের কাছে, ওর কুড বি আমি কাছে একটা কয়েলের মধ্যে কারেন্ট অ্যাক্টিভেট করলাম। ফ্যারাডে যেই সব প্রসেসে ফ্লাক্স চেঞ্জ করতে পারছিল ওই তিনটার যে কোনো একটা পিক করলেই চলবে। আমি জাস্ট জানতে চাচ্ছি এক্সটার্নালটা কি হচ্ছে। টার্নস আউট এটা বাড়ছে। ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ দিস এক্সটার্নাল বি which means লুপের সামনে নর্থ পোল কাছে আনছেন।
ইনক্রিজ করার ওয়ে হচ্ছে নর্থ যদি কাছে আসে। লুপ বলবে বা ইন্ডাকশন প্রসেস বলবে নো ইউ ডোন্ট, সে এই নর্থকে রিপেল করার চেষ্টা করবে। হাউ ডু ইউ রিপেল দ্যাট? বাই অ্যাপ্লাইং নর্থ এদিকে, সাউথ এদিকে, আর নর্থের ডিরেকশনে ইউ ফাইন্ড দিস বি ইন্ডিউসড। দ্যাটস ওয়াই রেড অ্যারোটা নিচের দিকে ইনক্রিজ করতে চাইলে সাবসিকুয়েন্ট ডায়াগ্রামে নিচের দিকে ফলো করুন। প্রতিনিয়ত ছোট অ্যারোটা দেখুন বাড়ছে। এটা বাড়তে থাকলে তার রেসপন্সে ইন্ডিউসটাও অপোজিট ডিরেকশনে বাড়তে থাকবে। এখানে অপোজ করলো আপনাকে মেইন ইনক্রিজিং ম্যাগনেটিক ফিল্ডের বিহেভিয়ারটাকে। এর উল্টা কেসটা দেখুন, আমি রেড অ্যারোটা এবারও ডাউনওয়ার্ড আনছি, বাট এবার তার ইন্টেন্সিটি ডিক্রিজ করছি, উইচ মিনস প্রিভিয়াস কেসে নর্থ পোলটা কাছে আনা হচ্ছিল, দ্যাটস ওয়াই বি ইন্ডিউসড উপরের দিকে। এবার নর্থ পোলটাকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাচ্ছি। দূরে সরিয়ে নিয়ে গেলেই হয়ে যাচ্ছে কি, ইন্টেন্সিটি ধীরে ধীরে হারাতে থাকবে, অ্যান্ড দ্যাটস ওয়াই রেড অ্যারোর লেন্থটা প্রতিনিয়ত ছোট হচ্ছে। আপনি নর্থটা দূরে নিয়ে যেতে চাচ্ছেন, ইন্ডাকশন বলবে কি নো ইউ ডোন্ট, সে এটাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে। অ্যাট্রাক্ট করে কিভাবে নর্থকে? একটা সাউথ জেনারেট করার মাধ্যমে। আর নর্থ যদি আপনার ইন্ডিউসড ফিল্ডের জন্য নিচে হয়, দ্যাটস ওয়াই বিয়ের ডিরেকশন বা গ্রিন অ্যারোটা নিচের দিকে পয়েন্ট করছে। ইউ সি, এখনও কিন্তু অপোজই করছে, বাট induced and external both magnetic field now points in the same direction. একেবারে ফুল প্রুফ অ্যাপ্লিকেশন দেখলেন যে অপোজ মানে ডাজন্ট অলওয়েজ মিন উল্টা ডিরেকশনে, আপনি সেম ডিরেকশনে থেকেও অপোজ করতে পারেন। এটাও একটা প্রোগ্রেশন যে কিভাবে ইন্ডাকশন মেথডটা হচ্ছে। আমরা যে রুলটা ফলো করছি, দিস ইজ লেন্জেস ল। 3 নম্বর আরেকটা কম্বিনেশন দেখুন। এবার আমি উপরের দিকে এক্সটার্নাল ফিল্ড ইনক্রিজ করতে চাচ্ছি। প্রথম দুইটাতে নিচের দিকে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ করলাম, বাই লজিক্যাল প্রোগ্রেশন এবার উপরের দিকে ইনক্রিজ করবো অ্যান্ড ডিক্রিজ করব। উপরে ইনক্রিজ করার ওয়ে হচ্ছে আমি একটা নর্থ পোল এদিকে কয়েলের সামনে নিয়ে আসছি। কয়েল বলবে নো ইউ ডোন্ট, সে নর্থ পোলটাকে নিচের আরেকটা নর্থ পোল দিয়ে রিপেল করতে চাইবে। আর ইনডিউসড নর্থ পোলটা নিচে হওয়ায় বি ইনডিউসডের ডিরেকশন ডাউনওয়ার্ড। প্রত্যেকটা স্টেপে বি ইনডিউসড কোথায় সেটার উপর বেস করে ইউ ক্যান ইমিডিয়েটলি ফাইন্ড আই ইনডিউসডের ডিরেকশন কোনটা বাই অ্যাপ্লাইং দিস রাইট হ্যান্ড মেথড। এই অংশটাতে যেটা বলেছি, এই লজিকটা খুবই 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 ইম্পর্টেন্ট লেন্জেস ল বোঝার জন্য। সিমিলারলি বি অ্যারোটা যদি বাড়াতে থাকেন প্রতিনিয়ত, হোয়াট ইউ সি ইজ অপোজিট ডিরেকশনে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড আসার মাধ্যমে সেটা অপোজড হলো। যদি এবার আপনি ডিক্রিজ করতে চান, এবার আপনি যে ঘটনাটা ঘটাচ্ছেন সেটা হলো নর্থ এখন এদিকে, সাউথ এখন এদিকে, অনলি এটাকে এদিকে নিয়ে যেতে চাচ্ছেন। লুপ বলবে নো ইউ ডোন্ট, আমার নর্থটা চাই। নর্থটা চাই হলে সে নর্থটাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে উইথ একটা সাউথ পোল। এবার নর্থ পোল উপরে হওয়ায় গ্রিন ইনডিউসড অ্যারোটাও উপরের দিকে পয়েন্ট করছে। ওয়ান্স এগেন আই হ্যাভ অপোজিং চেঞ্জ, আই হ্যাভ অপোজিং রেসপন্স, বাট ডিরেকশন কিন্তু ম্যাচ করছে। খেয়াল করুন প্রত্যেকটা কেসে অপোজ 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 এই কথাটা প্রেজেন্ট। ইন্ডাকশন মানেই অপোজ। দ্যাট ডাজন্ট মিন আপনার ইনডিউসড ফিল্ডটা অলওয়েজ মেইন ফিল্ডের চেঞ্জের অপোজিট ডিরেকশনে থাকবে। এটা কিছু সময় অপোজিটে, কিছু সময় সেম ডিরেকশনে। যেভাবেই যান না কেন লেন্জেস ল ডিক্টেট করবে সেম ডিরেকশনে নাকি উল্টা দিকে। তাদের অল পসিবল কম্বিনেশন দেখানো হলো, যেটার মাধ্যমে আমরা লেন্জেস লটা খুঁজে নিতে পারি। যদি স্টিল কনফিউজিং মনে হয়, ভিডিওর এই অংশটা কাইন্ডলি রিপ্লে করে দেখবেন। এই অংশটা দেখাই এবং বোঝা বাকি রাস্তাগুলো ইজি করে দিবে। ঠিক আছে, লেন্জেস লর উপর অ্যাপ্লাই করে একটা এক্সারসাইজ প্রবলেমস দেখি। রিমেম্বার, লেন্জেস ল কিন্তু অনলি হেল্পস ইউ ফাইন্ড দ্য ডিরেকশন অফ দিস ইনডিউসড কারেন্ট অ্যান্ড ইএমএফ। খুঁজে দেবে না যেটা, সেটা হলো কি পরিমাণ ইনডিউসড হচ্ছে। খুঁজে দেবে, কোয়ান্টিফাই করে দেবে ফ্যারাডেস ল। এজন্য আমি নাম দিয়েছিলাম ফ্যারাডেস লকে the how much of electromagnetic induction. Lenz's law হবে what direction of electromagnetic induction. লিখে দেই what direction.
ফ্যারাডেস ল অ্যান্ড লেন্জেস লকে সেম জিনিস বলবেন না, এরা সেম জিনিস না, এদের মধ্যে ডিফারেন্স আছে, বাট দে বোথ এক্সপ্লেইন দ্য সেম ইভেন্ট, ইন্ডাকশন। একজন কোয়ান্টিটেটিভলি, আরেকজন কোয়ালিটেটিভলি উইথ ডিরেকশন। সবাইকে আমি সাজেস্ট করব নিচে লিঙ্ক করে দেওয়া ভেরিটাসিয়াম ভিডিওটা একটু দেখে আসবেন, খুবই মজা লাগবে। Incepting ideas 2. A solenoid is wound as shown. Wound মানে হচ্ছে প্যাচ দেওয়া হয়েছে across একটা ferromagnetic coil. রাইট, কয়েলটা অ্যাপ্লাই করার মাধ্যমে সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ডটা আর একটু বুস্ট পায়। 1. Is there any induced current as magnet 1 এটা is moved away from the solenoid? In this direction আমি ম্যাগনেটটাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি, প্রশ্ন করছে কোনো ইনডিউসড কারেন্ট হবে কিনা। If so, what is the current direction through resistor R? আমি বোঝার সুবিধার্থে যদি এই অংশটাকে একটা নোডের নাম দিই এ, এটাকে যদি বি নাম দিই, আর এর উপর দিয়ে কারেন্টের ডিরেকশন কোন দিকে সেটা বোঝার জন্য আমি বলবো কারেন্ট এ থেকে বি এর দিকে যাচ্ছে না বি থেকে এ তে। সেকেন্ড প্রশ্ন, আমি যদি ম্যাগনেটটাকে এবার ভার্টিক্যালি এরকম ডিরেকশনে দূরে নিয়ে যাই কয়েল থেকে, সেই ক্ষেত্রে কোনো সলিনয়েডের মধ্যে কারেন্ট দেখতে পারবো কিনা, পারলে একই প্রশ্ন রেসিস্টরের ক্রসে কারেন্টের ডিরেকশনটা কোথায়। এখানে আমরা যেটা ইউজ করবো দ্যাট ইজ লেন্সেস ল। খেয়াল করুন, লেটস জুম ইন। I have a magnet, I have a current loop, and আপনি যেটা করছেন সেটা হলো লুপের কাছ থেকে আমি নর্থ পোলকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছেন। লুপ বলবে কি, নো ইউ ডোন্ট, আমার ওই নর্থ পোলটা চাই। তখন সে কি করবে, সেই কয়েলের মধ্যে এমন একটা ডিরেকশনে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে যেটা কিনা আপনার নর্থকে অ্যাট্রাক্ট করতে চাইবে, অ্যাট্রাক্ট করতে পারে একটা সাউথ পোল, which means বাম পাশে হতে হবে নর্থ, which now means এই সলিনয়েডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড যেটা ইনডিউসড হবে that should point in this direction. Now you have B, figure out I কোন দিকে. For that I need to use right hand method. দেখুন বাম পাশে B আসতে হলে I must have একটা clockwise current. So clockwise current হলে এদিকে যাবে, সেটা পুরোটা ঘুরে এসে এদিক দিয়ে বের হয়ে আবার এই অংশে যাবে, এভাবে প্রতিনিয়ত টার্ন নিতে নিতে এটা সলিনয়েডের ডানে যেতে থাকে। যেতে যেতে আমি একটু স্কিপ করছি কয়েকটা টার্নস, এদিকেও আসলো, একেবারে লাস্টে এই পর্যন্ত এসে এদিকে আসবে, অ্যান্ড দেন এদিক থেকে গিয়ে এদিকে ক্রস করে আবার লুপে ফেরত যাবে। সো প্রথম কেসে ইনডিউসড কারেন্টের ডিরেকশন কই পেলাম, ফ্রম বি টু এ, ব্যাস এটাই ছিল প্রশ্ন। এখানে আমার কোনো নিউমেরিক্যাল প্রবলেম করার উপায় নাই। আই ইউজড লেন্সেস ল। নাম্বার ডান। 2 নাম্বার, আমি সেই ম্যাগনেটটাই মনে করেন আরেকবার নর্থ পোলটাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি, এবার কোনো ইন্ডাকশন ঘটবে কিনা। খেয়াল করুন, ইন্ডাকশন ঘটে in the first place because of this thing, fluxer change. And fluxer change you must have this dot product. এই ডট প্রোডাক্টের যে কোনো একজন চেঞ্জ হলে ফ্লাক্স চেঞ্জ হয়ে যাবে, বাট আমার মাথায় রাখতে হবে এখানে একটা ডট প্রোডাক্ট আছে, which means তাদের মাঝখানের অ্যাঙ্গেলের বিষয়পত্র আছে। আপনি যখন ভার্টিক্যাল ওরিয়েন্টেশনে, পারফেক্ট ভার্টিক্যাল ওরিয়েন্টেশনে ম্যাগনেটটাকে দূরে সরিয়ে নেবেন, ম্যাগনেটিক ফিল্ড কয়েলের যে ক্রস সেকশনাল এরিয়া আছে বা ইমাজিনারি এক্সিস আছে সেটার সঙ্গে অ্যাট অল টাইমস 90 ডিগ্রিতে থাকে। 90 ডিগ্রিতে ডট প্রোডাক্ট গোজ টু জিরো, উইচ মিনস এই সেকেন্ড ম্যাগনেটটা কোনো ধরনের ফ্লাক্সের চেঞ্জ দেখাতে পারবে না কয়েলকে, অ্যান্ড উইথ নো ফ্লাক্সের চেঞ্জ ইউ গেট নো ইন্ডাকশন প্রসেস, ইউ গেট নো ইন্ডিউসড ইএমএফ, ইউ গেট নো ইন্ডিউসড কারেন্ট। 2 নম্বরের আনসার হবে কারেন্টের কয়েলে কোনো ধরনের ইন্ডিউসড কারেন্ট পাওয়া সম্ভব না। এটাই। This was Incepting Ideas 2. এখানে ফ্যারাডে যে ডিসকভারিটা করতে পেরেছিল তার টাইমে এই জিনিসটা একটা নতুন ফিজিক্স ছিল, দ্যাটস ওয়াই এটাকে একটা ম্যাক্সওয়েলস ইকুয়েশনের নামে লিস্ট করা হয়েছে। আমাদের জন্য এটা অলরেডি এক্সিস্টিং একটা জিনিস, বাট ফ্যারাডের জন্য এটা নিউ একটা ফিজিক্স ছিল, যেটা বলে একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসেস একটা ইএমএফ। এই ইএমএফটা অ্যাপ্লাই হচ্ছে আপনি যে কয়েলটা নিচ্ছেন সেটার লেংথের ক্রসে। কয়েলকে আমরা ইউজুয়ালি সলিনয়েড বলি, সো এই টার্নগুলোর মধ্যে একটা ইএমএফ জেনারেট হচ্ছে।
একটা পোটেনশিয়াল ডিফারেন্স কোনো সলিনয়েডের লেংথের অ্যাক্রসে যদি অ্যাপ্লাইড হয়, এখানে তো আমাদের একটা ইলেকট্রিক ফিল্ডও পাওয়ার কথা, রাইট? বিকজ আমরা পোটেনশিয়াল চ্যাপ্টার থেকে দেখেছি V is equal to E times D. If you must have a potential difference across some length, you should have some electric field. That's why এখানে কয়েলের মধ্যে একটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়েছে, যেটা কিনা আসছে only from changing magnetic flux. ফ্যারাডে যেটা ডিসকভার করলো, দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ড ক্যান নাও ক্রিয়েট ইলেকট্রিক ফিল্ড। এটাই হচ্ছে আমাদের নিউ ফিজিক্স অংশটা। চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স গিভস রাইজ টু ইনডিউসড কারেন্টস। খেয়াল করুন, আমি ইএমএফটা শুধুমাত্র অ্যামাউন্টটা নিয়ে লিখছি, মাইনাস সাইনটা ইনক্লুড করলাম না। অলসো টার্ন কয়টা সেটাও লিখলাম না, শুধুমাত্র ফ্লাক্সের চেঞ্জটা একটু অবজার্ভ করি। ফ্লাক্সের ভেতরে যেহেতু থাকে দুইটা টার্ম বি অ্যান্ড এ, যখন আমি টাইমের রেসপেক্টে ফ্লাক্সটাকে ডিফারেন্সিয়েট করব, এখানে একটা কাইন্ড অফ ইউভি ডিফারেন্সিয়েশন বেশ হতে, যার প্রথম অ্যামাউন্টটা আনটাচড থাকবে, সেকেন্ডটা ডিফারেন্সিয়েটেড হবে, অ্যান্ড অল্টারনেটিংলি যেটা প্রথমে বসেছিল সেটা সেকেন্ড টার্মে ডিফারেন্সিয়েটেড হবে, প্রথমে যেটা ডিফারেন্সিয়েটেড হয়েছিল সেটা এবার একা বসে থাকবে। সো ফ্লাক্সের টোটাল ডিফারেন্সিয়েশনটা আমি যদি এক্সপ্লোর করি, আই গেট দিজ টু টার্মস। লেটস ফোকাস অন দ্যাম। দুই টার্মের অর্থ কি? প্রথমটাতে ম্যাগনেটিক ফিল্ড ফিক্সড, চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে যেটা, দ্যাট ইজ শুধুমাত্র কয়েলের এরিয়াটা। তো এরিয়া কিভাবে চেঞ্জ হতে পারে? ইট ক্যান এক্সপ্যান্ড, ইট ক্যান কন্ট্রাক্ট, অর ইট ক্যান রোটেট। প্রিভিয়াস ক্লাসে আপনাদের এই সিমুলেশনটা দেখিয়েছিলাম, যেখানে একটা কারেন্টের ওয়্যার নেন এবং ওই ওয়্যারের মধ্যে একটা কারেন্ট পাস করার কারণে ওয়্যারটাকে যদি আমি একটা ফিক্সড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, ওয়্যারটা এন্ডস আপ রোটেটিং। এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েট করার পর প্রথম টার্মটা। খেয়াল করুন, এখানে বি চেঞ্জ হচ্ছে না, বাট প্রতিনিয়ত ওয়্যার লুপের যে ক্রস সেকশনাল এরিয়াটা আছে, এটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে কত ডিগ্রিতে এক্সপোজড সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন 0, 90, 0, 90, এভাবে একটা পিরিয়ডিক ফর্মে এটা প্রতিনিয়ত নিজের ওরিয়েন্টেশন চেঞ্জ করছে, হুইচ মিনস এখানে অবশ্যই একটা ফ্লাক্সের চেঞ্জ হবে। বাট এই ফ্লাক্সের চেঞ্জটা যে ইএমএফ ইনডিউস করবে, ইএমএফ কেন আসবে? ওয়েল, ফ্যারাডেস ল বলছে ইট শুড ইনডিউস অ্যান ইএমএফ, বাট এটা কোনো নতুন ফিজিক্স না। এই ইএমএফটাকে বলে মোশনাল ইএমএফ, যেটা কিনা অনলি আসে ফ্রম কয়েল লুপ যেটা আছে সেটা যদি নিজের ওরিয়েন্টেশন বা সাইজ চেঞ্জ করে উইথ রেসপেক্ট টু একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড। এটা খুব হাসির বিষয়, বাট আই কিড ইউ নট, আমি এক্সাম স্ক্রিপ্টে অনেক সময় দেখতে পাই স্টুডেন্টরা এটাকে ইমোশনাল ইএমএফ লিখে। না, এটা মোশনাল ইএমএফ, এটা জাস্ট লুপের মোশনের উপর বেস করে আসবে। আমাদের দেখার বিষয় বা নিউ ফিজিক্স যেটা হচ্ছে সেটা এই সেকেন্ড অংশটা, যেখানে লুপ চেঞ্জ হয় না, চেঞ্জ হয় ম্যাগনেটিক ফিল্ড। অ্যান্ড এবার আমি যে ইএমএফটা পাবো সেটা হচ্ছে ইনডিউসড ইএমএফ। প্রথম টার্মটাও একটা ইনডিউসড ইএমএফ, বাট ওখানে বি চেঞ্জ হচ্ছে না। বি চেঞ্জ না হলে আমি কোনো ড্রাস্টিক অ্যানাউন্সমেন্ট করতে পারছি না যে আমি আউট অফ নোওয়্যার একটা গায়েবী ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলাম, না। সেকেন্ড টার্মে সেরকম কিছু বড়সড় একটা ক্লেম করতে পারি। দ্যাটস ওয়াই এটাকে আমি নিউ ফিজিক্স অ্যালার্ট দিয়ে দিলাম। এটা আমাদের জন্য নিউ না, ফ্যারাডের জন্য নিউ ছিল। অ্যান্ড এই অংশটা আসে শুধুমাত্র বাই চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। কতভাবে করা যায়? 3 ভাবে করা যায়। ইদার আপনি সার্কিট অন করেন কয়েলের কাছে এসে, অর কয়েলের কাছে ম্যাগনেট আনা নেওয়া করেন, অর কয়েলটাকে ম্যাগনেটের কাছে আনা নেওয়া করেন। ইদার ওয়ে ইউ গেট দিস সেকেন্ড টার্মের ফ্যারাডের ইন্ডাকশন। আমরা যখনই নিউ ফিজিক্স পার্টটা বলবো, আমরা মেনশন করব এটাকে নট মোশনাল ইএমএফ। মোশনাল ইএমএফ একটা কাইন্ড অফ ধরে নিতে পারেন এটার একটা সাইড এফেক্ট, যেটারও একটা ইউজ আছে। এই যে ইউজ করলাম, দিস ইজ এ মোটর, অবশ্যই মোশনাল ইএমএফ ইউজ আছে, এটা ইউজলেস কিছু না। তবে এটাকে বেশিক্ষণ ক্রেডিট দেওয়া যায় না, ক্রেডিট দেওয়া হয় বা স্পটলাইট দেওয়া হয় ইনডিউসড ইএমএফটাকে। এই ইনডিউসড ইএমএফটা কোথায় আসে? যেমনটা একটু আগে বলেছিলাম, ইনডিউসড ইএমএফ অ্যাপ্লাইড হচ্ছে সলিনয়েডের লেংথের বরাবর, আর সলিনয়েডটার লেংথ কিন্তু এবার পাক নেওয়া।
গোল করে করে ঘুরছে, ইলেকট্রিক ফিল্ড যেটা জেনারেট হবে সেটাও হবে কি ওই লুপের মধ্যে ঘুরতে থাকবে। সেখানে আই হ্যাভ এ সলিনয়েডাল কয়েল যেখানে এরকম কাউন্টার ক্লকওয়াইজ কারেন্ট অ্যাপ্লাই করা হয়েছে, অ্যান্ড বিকজ অফ দিস কাউন্টার ক্লকওয়াইজ কারেন্ট, ইফ ইউ ইউজ রাইট হ্যান্ড মেথড, 4 আঙ্গুল বেন্ড করেন কাউন্টার ক্লকওয়াইজ, ইউর থাম ফিঙ্গার শুড পয়েন্ট আপওয়ার্ড। কারেন্ট যদি বাড়াতে থাকেন এই ডিরেকশনে, ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি আপওয়ার্ড ডিরেকশনে বাড়বে, which means you are increasing B. B ইনক্রিজ করলে আপনি কয়েলকে যেটা এক্সপোজ করছেন দ্যাট ইজ এরকম একটা ম্যাগনেটের মধ্যে এক্সপোজ করছেন। দিস ইজ ইউর বি এক্সটার্নাল। কয়েল বলবে নো ইউ ডোন্ট, সেটাকে রিপেল করতে চাইবে। আপনার বাড়িয়ে দেওয়া নর্থকে রিপেল করার ওয়ে হচ্ছে সে একটা অপোজিট ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করার মাধ্যমে, দ্যাট ইজ বি ইনডিউসড এদিকে সে প্রিপেয়ার করবে। অ্যান্ড বিকজ অফ দ্যাট এবার আপনি যদি রাইট হ্যান্ড মেথড অ্যাপ্লাই করেন, ইউ গেট দিস পিঙ্ক কালারে শেড করা ক্লকওয়াইজ ডিরেকশনে induced EMF, and also clockwise direction induced current, and also clockwise direction induced electric field. আপনার ফ্যারাডেস ল থেকে যে ইলেকট্রিক ফিল্ডটা ইনডিউসড হয় সেটা আনলাইক আমাদের পরিচিত ইলেকট্রিক ফিল্ড যেটা কিনা প্লাস চার্জ থেকে আউটওয়ার্ড ডাইভার্জ করে বা নেগেটিভ চার্জে ভেতরের দিকে কনভার্জ করে, দিস ওয়ান রোটেটস। এই অংশটা হচ্ছে টপ ভিউ। আপনি এই ডিস্টোর্টেড শেপগুলো উপর থেকে তাকালে দেখুন ইলেকট্রিক ফিল্ডটা অনলি এরকম একটা রিং শেপের ট্যানজেনশিয়ালি আউটওয়ার্ড পয়েন্ট করছে। দ্যাটস ওয়াই আপনি এই ইলেকট্রিক ফিল্ডটাকে প্রথম কুলম্বস ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে কম্পেয়ার করতে পারেন না। প্রথম কুলম্বস ল শুধুমাত্র ডাইভার্জ করতো বা কনভার্জ করতো, এটা শুধুমাত্র রোটেট করে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং। এটাকে নন কুলম্ব ফিল্ড বলা হয়, আর আমাদের প্রিভিয়াস গুলোকে ইলেকট্রিক ফিল্ড কুলম্ব ফোর্স বলা হয়। কুলম্ব ফোর্স কামস ফ্রম চার্জেস, বাট induced field comes from changing magnetic flux বা changing magnetic field. এটা খুব স্টার্ক একটা ডিফারেন্স। তো থার্ড ম্যাক্সওয়েলস ইকুয়েশনটা ফাইনালি দেখতে কেমন আমি একটু এলাবোরেট করি। বাই নাও আই নো ইনডিউসড ইএমএফটার অর্থ কি, অ্যান্ড এখন জানলাম ইনডিউসড ইএমএফটা একটা লেংথ জুড়ে, সলিনয়েডের লেংথ জুড়ে একটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে। সো এই ফার্স্ট লাইনটা বেসিক্যালি এটা। অনলি এটা ছিল কুলম ই, এটা হচ্ছে নন কুলম ই, পার্থক্য এটা। আবার ওইটাই ইকুয়াল টু হচ্ছে নেগেটিভ চেঞ্জ ইন টার্ন সংখ্যা কয়টা, এরিয়া চেঞ্জ করছি না, অনলি বি চেঞ্জ করছি, যেটা পুরোটাকে বাম পাশে একসঙ্গে বলা হয় ফ্লাক্স। সো ফ্লাক্সের চেঞ্জ আমি মাপছি ফ্রম দিস রাইট হ্যান্ড পার্ট। ওখান থেকে এই লাইন ইন্টিগ্রেশনকে আমরা যদি একটা ম্যাথমেটিক্যাল থিওরেম অ্যাপ্লাই করি কল্ড স্টোকস থিওরেম, যেটা একটা ভেক্টর ফিল্ডের লাইন ইন্টিগ্রালকে ইমিডিয়েটলি তার কার্লে নিয়ে যায়। দিস কামস আউট টু বি ফ্যারাডেস ইন্ডাকশন ল বা ম্যাক্সওয়েলস থার্ড ইকুয়েশন ইন ডিফারেন্সিয়াল ভার্সন। মাঝখানেরটা হচ্ছে ইন্টিগ্রাল ভার্সন দ্যাট এক্সপ্লেইনস ইলেকট্রিক ফিল্ডস নাও হ্যাজ এ লাইন ইন্টিগ্রাল, অ্যান্ড এটা কিন্তু খেয়াল করুন ক্লোজড লাইন ইন্টিগ্রাল। পোটেনশিয়াল চ্যাপ্টার আমরা দেখেছিলাম ই ডট ডিএল ক্লোজড প্যাথে 0 হয়। কুলম্ব ফিল্ড যেটা থাকে সেটার কোনো ধরনের ক্লোজড লাইন ইন্টিগ্রেশন থাকে না, দ্যাটস ওয়াই কেভিএল অ্যাপ্লিকেবল হতো। বাট এটা যেহেতু কুলম্বস ল না, এটার কিন্তু একটা ক্লোজড লাইন ইন্টিগ্রেশন এক্সিস্ট করা সম্ভব, অ্যান্ড এই লাইন ইন্টিগ্রেশনটা আসে ফ্রম চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড। এখানে পার্শিয়াল চেঞ্জ অফ বি দেখানো হচ্ছে, দিস ইজ টু রিপ্রেজেন্ট আমি অনলি ফোকাস করছি বি যখন চেঞ্জ হয় সেই অংশটা, বিকজ ইফ আই রাইট ডি ফাই ডিটি ইট উড মিন বি অর এ, যে কোনো একজন চেঞ্জ হলেই কিন্তু ফ্লাক্স চেঞ্জ হবে। হ্যাঁ, লজিক্যালি ঠিক আছে, বাট ইনডিউসড ই দেখতে হলে আমাদের অনলি বি এর চেঞ্জটা দেখতে হবে। দ্যাটস ওয়াই এটা ডিফারেন্সিয়াল ফর্মে লেখা। আর এই মাইনাসের অর্থ ফ্লাক্স চেঞ্জ যেদিকে হচ্ছে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কমপ্লিটলি অপোজিটে হতে হবে। দিস ইজ এ নন কুলম্ব ইলেকট্রিক ফিল্ড। দিস ওয়াজ থার্ড ম্যাক্সওয়েলস ইকুয়েশন। ইন্ডাকশন প্রসেস ইন্ট্রোডিউস করার পর আমরা একটা নতুন
সার্কিট এলিমেন্ট খুঁজে পাই নোন অ্যাজ ইন্ডাক্টরস, এবং ওই ইন্ডাক্টরের যে প্রপার্টি থাকে সেটাকে বলা হয় ইন্ডাকটেন্স। দিস ইজ সিমিলার টু রেসিস্টরের রেজিস্ট্যান্স, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স, অ্যান্ড নাও ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স। এটা লেখা হয় এরকম একটা কয়েলের মাধ্যমে। এটা ভুলেও এভাবে দেবেন না, শার্প কোণা থাকলে দ্যাট ইজ রেসিস্ট্যান্স, বাট এরকম ব্যান্ডি কোণা থাকলে দ্যাটস ইন্ডাক্টর, মিনিং চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এটা বেসিক্যালি একটা কারেন্টের কয়েল, সলিনয়েডাল কয়েল, যেটা আপনি এখন সার্কিটে ইন্ট্রোডিউস করতে পারবেন। তো দেখি ইন্ডাক্টর কি জিনিস এবং এটা আমাদের সার্কিটে কি কি কাজে লাগে। এই হলো ইন্ডাক্টর কয়েল যেটা নিলাম, সেটাকে আমি একটা চেঞ্জিং রেসিস্টর অ্যাক্রসে কানেক্ট করলাম, যেটাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় রিওস্টেট বলে। এটা করা হয় টু চেঞ্জ আই, বিকজ খেয়াল করবেন ইন্ডাকশন কখন আসে, only when there is a change in magnetic field. খালি হাতে বসে থাকলে ইন্ডাকশন হবে না। That's why you need to change resistance, and resistance change হলে দেন আপনি কোনো আউটপুটে ইন্ডাকশন দেখতে পাবেন। আর এরকম চেঞ্জিং রেসিস্ট্যান্সকে বলা হয় রিওস্ট্যাট। ইফ ইউ হ্যাভ এরকম একটা ইন্ডাক্টর কয়েল যার কিনা এন অ্যামাউন্ট অফ টার্ন আছে, সেখানে আপনি যদি একটা কারেন্ট জেনারেট করেন, ইমিডিয়েটলি কয়েলটা নিজের ক্রস সেকশনাল এরিয়ার ক্রসে দিস মাচ ফাই ইন্ডিউস করবে, which mean ফ্লাক্সের সে চেঞ্জ দেখতে পাবে, which means কারেন্ট মেইনলি যেই ফ্লাক্সটা চেঞ্জ করাচ্ছে সেটার রেসপন্সে সে একটা ইন্ডিউসড ফ্লাক্স বা ইন্ডিউসড ম্যাগনেটিক ফিল্ড এই পরিমাণ এক্সপিরিয়েন্স করবে। এবং এই ফ্লাক্সের চেঞ্জটা অলওয়েজ প্রপোর্শনাল হয় আপনি কি স্পিডে এই সার্কিটে কারেন্টটা বাড়াচ্ছেন, প্রপোর্শনাল। এই প্রপোর্শনাল সাইনটা তুলে দিতে যেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনতে হয় সেটাই হচ্ছে এই ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স। এলকে বামে রেখে বাকি সব কিছু ডানে যদি নিন, you get this expression for definition of inductance. Inductance mean করে induced EMF-টা কতটুকু স্ট্রং, কোয়ান্টিফাই করে for a given rate of current change. আপনি মনে করেন মাত্র 10 মিলি সেকেন্ডে 0.5 অ্যাম্পিয়ার মতো চেঞ্জ করবেন। এই চেঞ্জটা আপনি ডিফারেন্ট ইন্ডাকটেন্সওয়ালা কয়েকটা ইন্ডাক্টর অ্যাক্রসে চেঞ্জ করলেন, আইটা ফিক্স রেখে এল ডিফারেন্ট ইন্ডাক্টরের জন্য চেঞ্জ করলেন। সো যাদের ইন্ডাকটেন্স বেশি তারা দেখবেন ইন্ডাকশন প্রসেসটা আরো স্ট্রংলি করছে ফর দিস স্পেসিফিক চেঞ্জ ইন কারেন্ট। যার ইন্ডাকটেন্স কম তার ইন্ডাকশন দিতে পারার অ্যাবিলিটিটাও কম। সো এল ডিটারমিন্স ইন্ডাকশনটা কত স্ট্রং বা কত উইক। এই ঘটনাটাকে বলা হয় সেলফ ইন্ডাকশন এবং এলটাকে বলা হয় সেলফ ইন্ডাকটেন্স, যার অর্থ এখানে একটাই কয়েল, সে নিজেই নিজের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে নিজের মধ্যে ইনডিউসড ইএমএফ ক্রিয়েট করছে। বিকজ অফ দিস সার্কিটে কারেন্ট ইনক্রিজ। দেখুন প্রথমে আমি ইন্ডাক্টরের উপর দিয়ে যদি এই ডিরেকশনে কারেন্ট ইনক্রিজ করতে চাই, কারেন্ট ইনক্রিজ করার অর্থ কয়েলের সামনে আমি নর্থ পোলের এফেক্ট বড় করে দিচ্ছি। কয়েল বলবে নো ইউ ডোন্ট, সেটাকে রিপেল করতে চাইবে। আর রিপেল করতে চাইলে এদিকে সে বি ইনডিউসড করে বসবে। আর আপনি রাইট হ্যান্ড মেথড ইউজ করেন, ইউ গেট এরকম কাউন্টার ক্লকওয়াইজ একটা ইএমএফ অ্যান্ড ইউ গেট একটা কাউন্টার ক্লকওয়াইজ ইনডিউসড কারেন্ট। যদি আপনি সেম কারেন্টটাকে এবার ডিক্রিজ করতে চান অ্যাক্রস ইউর ইন্ডাক্টর, আপনি আবার নর্থ পোলটাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছেন। ইন্ডাক্টর কয়েল বলবে নো ইউ ডোন্ট, সেটাকে অ্যাট্রাক্ট করতে চাইবে ইউজিং তার সাউথ পোল। And because of that, you get this clockwise induced EMF and also a clockwise induced current. So induced EMF-টা ইন্ডাক্টর কয়েলের মধ্যে কি পরিমাণ ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স জেনারেট করে সেটা could be found from this thing. দেখুন এটা টেকনিক্যালি is Faraday's law of induction. You have N, you have flux at change. But N phi B, এটা হচ্ছে এই অংশটা, ওখান থেকে you can find Li হবে এই প্রোডাক্টের মান। এল যেহেতু একটা ফিক্সড প্রপার্টি অফ ইন্ডাক্টর, এলটা টাইম ডিফারেন্সিয়েশনে পড়বে না, বাইরে চলে আসবে, মাইনাসটা এখনও আছে, অ্যান্ড ইউ হ্যাভ দিস টার্ম। এটা হচ্ছে যে কোনো ইন্ডাক্টরের ক্রসে
কারেন্টের চেঞ্জের কারণে কি পরিমাণ ইএমএফ ইনডিউসড হবে। দিস ইজ নোন অ্যাজ সেলফ ইন্ডাকশন, অ্যান্ড ওইটার সঙ্গে রিলেটেড ইন্ডাকটেন্সকে বলা হয় সেলফ ইন্ডাকটেন্স। ইট ইউজেস দ্য সেম ফ্যারাডেস ল অ্যান্ড সেম লেন্জেস ল। ইন্ডাক্টরস ইউজ করে আপনাদের নেক্সট যে অংশটা জিনিস দেখার বিষয়, দ্যাট ইজ RL সার্কিট। দিস ইজ সিমিলার টু RC সার্কিট, বাট স্পেসিফিক কিছু জায়গায় চেঞ্জ থাকবে। সিরিজ RC সার্কিট কি ছিল? ইট ওয়াজ এই সার্কিট যেখানে R and C সিরিজে কানেক্টেড, এখানে R and L সিরিজে কানেক্টেড থাকবে। আপনারা যদি সিরিজ RC সার্কিট ক্লাসটা করে থাকেন, দেন ইউ শুড নো, আমি যদি A থেকে B তে কানেক্ট করি, R এবং L is now connected across EMF E, যেটা কিনা ব্যাটারির EMF, নট ইন্ডিউসড EMF। তারপর ধীরে ধীরে সার্কিটে একটা কারেন্ট বিল্ড হবে। আফটার দ্যাট আপনি A থেকে B টা খুলে নিলেন। এখন কিছু পরিমাণ এনার্জি এল এর অ্যাক্রসে স্টোর হবে, যেটা আপনি আবার A থেকে C তে কানেক্ট করে দিলে এনার্জিটা রেসিস্টর অ্যাক্রসে ডিসিপেট হয়ে যাবে। আর সির ভাষায় ঘটনাটা ছিল A to B কানেক্ট করলে নোড, C এর অ্যাক্রসে ইলেকট্রিক ফিল্ডের এনার্জি স্টোর হতো, ক্যাপাসিটরটা চার্জড হতো, তারপর ডিসকানেক্ট করে আর এর ক্রসে সেটাকে ডিসচার্জ করা হতো বা এনার্জিটা ডিসিপেট করা হতো। L stores energy similar to C and R dissipates it. আর সির মতো লজিক্যাল প্রোগ্রেশনে আমরা এখন RL সার্কিটে কি কি ফাইন্ডিং আছে সেটা দেখতে যাচ্ছি। ফার্স্ট আপনি যদি A to B কানেক্ট করে ক্লোজড সিঙ্গেল লুপে KVL অ্যাপ্লাই করেন, ওখান থেকে আপনি একটা ইকুয়েশন পাবেন composed of all potential drops across three circuit elements. R এর across a potential drop আমরা জানি, this is usually shown by Ohm's law. L এর across a potential difference আমরা মাত্র খুঁজে পেলাম, this is L DIT. যেহেতু এই কারেন্টটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় ট্রানজিয়েন্ট কারেন্ট। RC সার্কিটেও সেম জিনিসটা ছিল। So after that, what you have to do is solve a differential equation. সুইচ অন করার পর you have some important terms. আমি এখন টার্মসগুলোতে যাচ্ছি। I switched on, so C রাস্তাটা মুছে গেছে। Now ব্যাটারির টার্মিনাল ভোল্টেজ, এটা একটা আইডিয়াল ব্যাটারি নিলাম, দ্যাটস ওয়াই টার্মিনাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু EMF। এখন এটা কানেক্টেড হলো, L এর ক্রসে ভোল্টেজ ড্রপ হলো, এখানে you apply the KVL. And after that you retrieve this expression for current. এটা আসবে শুধুমাত্র যখন আপনি সুইচটা সুইচ অন করবেন তখন। Let's try to explain এই এক্সপ্রেশনটার অর্থ কি। বাম পাশে আছে কারেন্ট, যেটা কিনা টাইমের একটা ফাংশন, which means সময় যত পাস হবে সুইচ অন করার পর তত কারেন্টটা সেই অনুযায়ী চেঞ্জ হবে, and that change is turning out to be একটা এক্সপোনেনশিয়াল রাইজ। ফার্স্ট খেয়াল করুন এই নেগেটিভ এক্সপোনেনশিয়াল অংশটা। নেগেটিভ এক্সপোনেনশিয়াল অর্থ it will want to decrease exponentially. তার সামনে যেহেতু এই 1 মাইনাস জিনিসটা আছে, এটার বিহেভিয়ার ফ্লিপস, it now becomes একটা exponentially rising expression, যেখানে টাইমটা উপরে এক্সিস্ট করছে, নিচে একটা টার্ম আছে দ্যাট ইজ রিটেন অ্যাজ টাউ সাবস্ক্রিপ্ট L। এই জিনিসটা হচ্ছে এই পুরো রেশিওটা, যেটাকে বলা হয় ইন্ডাকটিভ টাইম কনস্ট্যান্ট। সিমিলার একটা টাইম কনস্ট্যান্ট আপনারা দেখেছিলেন ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্ট, যেটা ছিল RC সার্কিট থেকে আসতো। সিমিলারলি RL সার্কিট থেকে আসবে, সেটা হবে R/L। সামনের যে ফ্র্যাকশনটা আছে এটা হচ্ছে ব্যাটারির EMF ডিভাইডেড বাই আপনার RL সার্কিটে যে R আছে সেটার রেসিস্ট্যান্স, অ্যান্ড এই সামনের রেশিওটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট যেটা পর্যন্ত I বাড়তে পারবে। এই অংশটা হচ্ছে একটা গ্রোথ এক্সপোনেনশিয়াল, সেটা বেড়ে ম্যাক্সিমাম এতটুকু হিট করতে চাইবে। এটার সবচেয়ে লোয়েস্ট কেসটা কত? লোয়েস্ট কেসটা হবে আপনি যখন সার্কিটটা অন করেছেন তখন t equal to 0 সেকেন্ড। আপনি যদি সামহাও একটা সুপার পাওয়ার থাকে লাইক ফ্ল্যাশ, আপনি সার্কিটটা অন করার সাথে সাথেই ফ্ল্যাশ টাইমে চলে গেলেন, সব কিছু আপনার জন্য খুব স্লো মোশন হয়ে গেল, তখন এই এক্সপ্রেশন আপনি t equal 0 সেট করুন, পুরো এক্সপোনেনশিয়ালটা হয়ে যায় e to the power 0, এনিথিং to the power 0 gives you 1, 1 minus 1 gives you 0। তার মানে টাইম যখন 0, সার্কিটটা মাত্র অন করলেন, স্প্লিট সেকেন্ডের জন্য আপনি সার্কিটে কোনো কারেন্ট দেখতে পাবেন না। যদিও আমাদের সার্কিট চ্যাপ্টার থেকে নলেজ বলে
সার্কিট অন করার সাথে সাথেই দেয়ার শুড স্টার্ট এ কারেন্ট, চার্জ মোশন ইমিডিয়েটলি ড্রিফট করা উচিত, বাট হচ্ছে না এখানে বিকজ ইন্ডাক্টর সেটা হতে দিচ্ছে না। রিমেম্বার, আপনি যা করবেন ইন্ডাক্টর ইন্ডাকশন প্রসেসের মাধ্যমে তার উল্টাটা বলবে, আই ওয়ান্ট টু জেনারেট আ কারেন্ট। ইন্ডাক্টর বলবে নো ইউ ডোন্ট। দ্যাটস ওয়াই প্রথম স্টেপে ইউ গেট নাথিং। তারপর যত সময় পাস হবে ধীরে ধীরে কারেন্টটা গ্রো করা শুরু করবে। প্রথম এক্সপ্রেশনটা আমরা একটা গ্রাফে দেখে আসি। ইট লুকস লাইক একটা রাইজিং এক্সপোনেনশিয়াল। ওয়াই অ্যাক্সিসে আমি কারেন্ট প্লট করলাম, এক্স অ্যাক্সিসে আমি টাইম প্লট করলাম। এই দেখুন টাইম ইকুয়াল জিরোতে কারেন্ট জিরো, অ্যান্ড ধীরে ধীরে এটা একটা এক্সপোনেনশিয়াল রাইজ করে একটা ম্যাক্সিমাম ভ্যালু, যেটা কিনা ড্যাশ লাইন দিয়ে এতটুকু বোঝানো হলো। এই জিনিসটা ইফ ইউ লুক কেয়ারফুলি ইজ অ্যাকচুয়ালি ওহমস লতে পাওয়া কারেন্ট। তার অর্থ এই সার্কিটে ইন্ডাক্টর পার্টটা যদি না থাকতো, শুধুমাত্র সার্কিটটা এরকম যদি হতো, একটা রেজিস্টরের ক্রসে কানেক্টেড হতো, ইমিডিয়েটলি আপনি যে স্টেডি কারেন্টটা পেয়ে যেতেন সেটা কিন্তু এতটুকু সমান হতো। বাট উই আর নট ডিলিং উইথ স্টেডি কারেন্ট, উই আর ডিলিং উইথ ট্রানজিয়েন্ট কারেন্ট। ইন্ডাক্টর প্রথমে আপনার মেইন কারেন্টটাকে অপোজ করতে চাইবে, বাট ধীরে 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 এটা বাড়তে বাড়তে একটা স্টেডি অ্যামাউন্টে পৌঁছাবে। দ্যাটস ওয়াই ম্যাক্সিমাম ভ্যালুটা এটার সমান। দ্যাটস ওয়াই এই গ্রাফের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে ইএমএফ ডিভাইড বাই আর। এর বাইরে এই গ্রাফের পক্ষে কিন্তু যাওয়া সম্ভব না। দিস থিং হ্যাপেন্স ওয়েন ইউ সুইচ অন দ্য সার্কিট। দ্য সেম টাইম আমার হাতে কিন্তু দুইটা সার্কিট এলিমেন্ট আছে, আর অ্যান্ড এল। দুইটার ক্রসে আমি কিন্তু কিছু পটেনশিয়াল চেঞ্জ দেখতে পাবো বা ভোল্টেজ দেখতে পাবো। আর এর ক্রসের ভোল্টেজটাকে নাম দেওয়া হয় রেসিস্টিভ ভোল্টেজ, ইন্ডাক্টরের ক্রসের ভোল্টেজটাকে বলা হয় ইন্ডাকটিভ ভোল্টেজ, রেসপেক্টিভলি VR অ্যান্ড VL। দুইটাই সার্কিট অনের সময়। ওয়েল, রেসিস্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ইজ জাস্ট ওহমস ল, I টাইমস R। I এর একটা এক্সপ্রেশন উপরে পেয়েছি, সেটাকে যদি আমি R দিয়ে গুণ করি, দেখুন এই নিচের Rটা কাটা পড়ে যায়। ইউ আর লেফট উইথ EMF অ্যান্ড দিস সেম গ্রোথ এক্সপোনেনশিয়াল টার্ম। তার অর্থ কারেন্ট যখন RL সার্কিটে বাড়ছে, সার্কিট অন করার সময় সাথে সাথে রেজিস্টর অ্যাক্রসেও পটেনশিয়াল ড্রপ বাড়ছে। হোয়াট অ্যাবাউট VL? সেটা দেখার জন্য লুক এট দিস পার্ট। LDIDT, এটা যে ইন্ডাক্টরের ক্রসে ভোল্টেজ ড্রপ, সেটা আমরা সেলফ ইন্ডাকশন অংশ থেকে দেখে এসেছিলাম, এই যেটা। সো লেটস কাউন্ট দ্যাট। L এটা তো কনস্ট্যান্ট, I এর একটা এক্সপ্রেশন প্রথম লাইনে পেয়েছি, সেটাকে একবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন। প্রথম টার্মটা EMF বাই R, সেটা বের হয়ে আসলো। তারপর এই নেগেটিভ এক্সপোনেনশিয়ালটা ডিফারেন্সিয়েটেড হবে টাইমের রেসপেক্টে। এক্সপোনেনশিয়ালে কোনো কিছু ডিফারেন্সিয়েট হওয়ার অর্থ এক্সপোনেনশিয়ালটা আবার ফেরত আসবে, অনলি পাওয়ারে যে জিনিসটা আছে সেটা আরেকবার ডিফারেন্সিয়েটেড হবে যদি টি বাদে অন্য কিছু থাকে। অ্যান্ড টার্নস আউট টি বাদে অন্য কিছু আছে। দ্যাটস ওয়াই এই অংশটা ফেরত আসছে। এবার দেখুন টাউ এল কি জিনিস? L বাই R। এই 1/r ফ্র্যাকশনের নিচে আরো একটা L বাই R আছে, যেটা কিনা এই কোনাকুনি L বাই R কে কেটে দিবে, অ্যান্ড ইউ আর লেফট উইথ EMF টাইমস শুধু একটা ডিক্রিজিং এক্সপোনেনশিয়াল। আমাদের সুইচ অন অবস্থায় কারেন্ট গেটস একটা গ্রোথ এক্সপোনেনশিয়াল, রেসিস্টিভ ভোল্টেজ গেটস এ গ্রোথ এক্সপোনেনশিয়াল, বাট ইন্ডাকটিভ ভোল্টেজ গেটস এ ডিক্রিজিং ডিকে এক্সপোনেনশিয়াল। প্রথম দিকে সার্কিট অন করার সাথে সাথেই পুরোটাই আপনাকে অপোজ করবে ইন্ডাক্টর, বাট যত সময় পাস হবে সেটার অ্যামাউন্ট, ইন্ডাক্টরের ইন্ডাকশন প্রসেসটা ধীরে ধীরে কমবে, কারণ স্টেডি রাস্তায় যাচ্ছি, আর যেই মুহূর্তে স্টেডি হয়ে যাবে ইন্ডাক্টর অ্যাজ ইফ সার্কিট থেকে গায়েবই হয়ে যাবে, পুরো রাস্তাটা শর্ট হয়ে যাবে, এন্টায়ার পটেনশিয়াল ড্রপ আর এর ক্রসে চলে যাবে। রিমেম্বার, শুধুমাত্র চেঞ্জের সময়ই ইন্ডাকশন প্রসেস ঘটে। যেহেতু VR and VL is part of this closed loop, এদের দুইজনের উপরে যে পটেনশিয়াল ড্রপটা আসবে দ্যাট ইজ সাপ্লাইড ফ্রম দিস EMF। আর কে যদি বাড়তে হয়, একটা লুপে এনার্জি কনজার্ভ করার জন্য VL পার্টটাকে কমতে হবে। দ্যাটস ওয়াই ইন্ডাকটিভ ভোল্টেজটা ডিক্রিজিং এক্সপোনেনশিয়াল এসছে। এবার আমরা আরেকটা গ্রাফ দেখি যেখানে ভোল্টেজ দুইটাকে একসঙ্গে প্লট করা হবে উইথ রেসপেক্ট টু টাইম, যেটা আমাদের সেকেন্ড গ্রাফ ফ্রম সুইচিং অন অফ RL সার্কিট। এখানে ওয়াই অ্যাক্সিস আমি VT রাখলাম,
এক্স অ্যাক্সিসে টি রাখলাম। ব্লু অ্যারোটা মিন করছে রেসিস্টিভ ভোল্টেজ, যেটা কিনা উইথ টাইম ফ্রম জিরো রাইজ করে করে একটা ম্যাক্সিমাম ইএমএফ ভ্যালু হিট করার চেষ্টা করবে, সেম ইএমএফ যেটা ব্যাটারির সমান। অ্যাট দ্য সেম টাইম আর যখন বাড়ছে ভিএল ধীরে ধীরে এক্সপোনেনশিয়ালি কমবে। প্রতি মুহূর্তে দুইজনকে যোগ করলে ইউ মাস্ট হ্যাভ ব্যাটারির ইএমএফ, বিকজ সিঙ্গেল লুপে এনার্জি কনজার্ভ থাকতেই হবে। খেয়াল করুন এই প্রসেসটাতে there is just only this লোকেশন যেখানে দুইটা গ্রাফ ইন্টারসেক্ট করে, which means এই একটা লোকেশনই আছে যেখানে VR and VL অ্যামাউন্টে সমান হবে। সেখান থেকে একটা কমন প্রশ্ন হয়ে থাকে VL and VR সুইচ অন করার মুহূর্তে কত টাইমে, আপনি যদি এখানে প্রজেক্ট করেন 0 থেকে এতটুক টাইম ইন্টারভালটা কত। সিমিলার একটা প্রশ্ন RC সার্কিটে ছিল। এখানে আপনারা যেটা সেট করবেন দ্যাট ইজ এক্সপোনেনশিয়াল অ্যান্ড এই পুরো জিনিসটা set to equal each other and then ওখান থেকে solve for t. That would be your answer. এই ঘটনাটা ঘটে শুধুমাত্র সুইচ অন করার সময়। ওয়ান্স কারেন্টটা স্টেবিলাইজড হয়ে গেছে, একটা স্টেডি অ্যামাউন্ট হিট করেছে, আর কোনো কিছু এখানে চেঞ্জ হবে না, ইন্ডাকশন প্রসেস থেমে যাবে। আবার আমি ইন্ডাকশন প্রসেস ফেরত পাবো যখন আমি সুইচটা অফ করব। এবার আমার পালা বি থেকে এ নোটটা খুলে নিয়ে সিতে কানেক্ট করা। Before I go there, let me explain এই tau L এটার এফেক্টটা কি, এটাকে কেন একটা নাম দিলাম ইন্ডাকটিভ টাইম কনস্ট্যান্ট। টার্নস আউট এই টাইম কনস্ট্যান্টটা সিমিলার টু RC সার্কিট ডিসাইড করে কারেন্টের রাইজ বা রেসিস্টিভ ভোল্টেজের রাইজ এটা কত ফাস্ট হবে বা কত স্লো হবে। যেই RL সার্কিটে tau L অ্যামাউন্টটা বড়, সেই সার্কিটে ইন্ডাকটিভ এফেক্টটা বড় হয়, সেই ক্ষেত্রে এই কারেন্টের গ্রোথটা খুব স্লো হবে। মানে আপনি রেসিস্টিভ ভোল্টেজ বা কারেন্টের যে গ্রোথ রেট পাবেন সেটা কমপ্লিটলি ইনভার্স টু টাউ এল এর অ্যামাউন্টটা কত। এখানে 5টা কেস সিলেক্ট করে দেখানো হয়েছে, প্রত্যেকটা কেসে আমি RNL এর ম্যাগনিটিউডটা চেঞ্জ করছি। এখানে একটু ভুল হয়েছে, এটা RL লেখার কথা না, আমার এখানে লেখা উচিত টাউ এল। হ্যাঁ, এটা RC হতো যদি টাউ সি হতো, বাট RL হলে ইদার আমার L/R লিখতে হবে অথবা টাউ এল লিখতে হবে, সেটা একটু কারেক্টলি পড়বেন। গ্রাফটা একটু বুঝুন কি জিনিসটা কি। প্রথমে এই ব্লু কালারের গ্রাফটাতে খুব ছোট অ্যামাউন্টের একটা টাউ এল নেওয়া হয়েছে, হুইচ মিনস এটা এমন একটা সার্কিটের অংশ যেখানে L/R ইন্ডাকটেন্স অ্যান্ড রেসিস্ট্যান্স বসানোর পর ইউ গেট 0.2 সেকেন্ড। এর অর্থ কারেন্টের গ্রোথটা খুব ফাস্ট হবে। শোন বাই দিস ব্লু অ্যারো, দেখুন এটা কত ফার্স্ট রাইজ করে স্টেডি হয়ে গেছে। তারপর আপনি যদি L এবং R এদেরকে বাড়াতে থাকেন ইন সাচ ওয়ে যাতে তাদের রেশিওটা বাড়তে থাকে, প্রতিনিয়ত দেখুন কালারটা ট্রেস করুন, এদের গ্রোথ রেটটা ধীরে ধীরে কমছে, স্লো হয়ে যাচ্ছে। কমতে কমতে একেবারে সবচেয়ে বড়টা যেটা কিনা 5 সেকেন্ড দিবে, এটা দেখুন একেবারে স্ক্রিনের বাইরেই চলে গেল। তার মানে এটাতে কারেন্ট একেবারে স্টেডি হতে হতে অনেক অনেক লম্বা টাইম লাগবে। এটা ইউজুয়ালি ধরে নেওয়া হয় 5 টাইমস অফ টাউ এল অ্যামাউন্ট, হুইচ মিনস আপনার টাউ এল এর ভ্যালু যদি 0.2 সেকেন্ড হয়, 5 টাইমস 0.2 এক সেকেন্ডের মধ্যেই সার্কিট অন হওয়ার সাথে সাথে ফুলি কারেন্ট এস্টাবলিশড হয়ে যাবে। আপনার যদি টাউ এল এর ভ্যালু 5 হয়, দেন 5 5 25, সার্কিট অন করার 25 সেকেন্ড পর সার্কিটে কমপ্লিট একটা স্টেডি কারেন্ট জেনারেট হবে। সো ইউ ক্যান সি টাউ এলটা কিভাবে ডিসাইড করে গ্রোথ বা ডিকে যেটা হয় এক্সপোনেনশিয়াল সেটা ফাস্ট হবে নাকি স্লো হবে। ও একটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছি, এটা হচ্ছে ইন্ডাকটেন্স যে এল আছে এটা কোন ইউনিটে মাপা হয়। এটা মাপা হয় হেনরি ইউনিটে, শর্টে এইচ দেওয়া হয়। সো টাইম কনস্ট্যান্টের এফেক্টটা বোঝার জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট গ্রাফ দেওয়া হয় এটার পাশাপাশি, সেটা হচ্ছে দেখতে এরকম। এখানে দেখুন আমি আবার ভোল্টেজ গ্রাফটা আঁকলাম উইথ রেসপেক্ট টু টাইম যখন সার্কিটটা সুইচ অন। লাল অ্যারোটা হচ্ছে VL এক্সপোনেনশিয়ালি ড্রপ করছে, নীল অ্যারোটা হচ্ছে VR এক্সপোনেনশিয়ালি রাইজ করছে। এবার আমি টাইম অ্যাক্সিসে কিছু দাগ কেটে দিলাম। এখানেও টার্নস আউট একটা ভুল করেছি আমি, এটা L হতে হবে। RC গ্রাফটা ইম্পোর্ট করেছিলাম তো দ্যাটস ওয়াই রিমুভ করতে ভুলে গেছি। প্রথমটা অংশ, এর অর্থ আপনার চোজেন সার্কিটে
ওয়ান টাইম অফ টাইম কনস্ট্যান্ট সময় পাস হলো। আপনার টাইম কনস্ট্যান্ট যদি হয় শুধুমাত্র 0.2 সেকেন্ড, এখান থেকে এখানে গ্যাপ হলো টাইম ইন্টারভাল 0.2 সেকেন্ড। তারপর টোয়াইস অ্যামাউন্ট অফ টাইম কনস্ট্যান্ট 0.4, 0.6, তারপর 0.8 অ্যান্ড দেন ফুলি 1 সেকেন্ড। এভাবে 5টা মাল্টিপল অফ টাইম কনস্ট্যান্ট এক্স অ্যাক্সিসে সেট করা হলো। অ্যাট দ্য সেম টাইম ম্যাপে দেখা হলো ইন্ডাকটিভ এবং রেসিস্টিভ ভোল্টেজগুলোর অ্যামাউন্ট কত। আপনি তাদের এক্সপোনেনশিয়াল এক্সপ্রেশনে গিয়ে এখানে টি সমান যদি 2τL বসান, দেন বাম পাশে কত ভিএল আসে সেটাই হবে ওয়াই এক্সিসের ভ্যালুটা কত। এভাবে 1, 2, 3, 4, 5 এই পরিমাণ কয়েকটা টাইম কনস্ট্যান্টের সময়ে ভিএল এবং ভিআর মাপা হলো। দেখার বিষয় হচ্ছে এদের পার্সেন্টেজগুলো। খেয়াল করুন, শুধুমাত্র একটা টাইম কনস্ট্যান্ট অ্যামাউন্ট সময় পাস হতেই ইন্ডাকটিভ ভোল্টেজ ম্যাক্সিমাম ইএমএফ থেকে কমে ড্রপ করে এতটুকু চলে এসছে। অ্যাট দ্য সেম টাইম রেসিস্টিভ ভোল্টেজ 0 থেকে বেড়ে এতটুকু চলে আসছে। দিস হ্যাপেন্স ইন জাস্ট ওয়ান টাইম কনস্ট্যান্ট। তারপরে আরও ওয়ান টাইম কনস্ট্যান্ট দিন, বাট এবার ভিএল এর জন্য ডিকে রেট যেমন একটু তুলনামূলক স্লো, ভিআর এর জন্য গ্রোথ রেটটাও কিন্তু তুলনামূলক স্লো। যত সময় আরও পাস হবে দেখুন পাশাপাশি চেঞ্জগুলো কিন্তু খুবই কম। দিস ইজ হোয়াট এক্সপোনেনশিয়াল বিহেভিয়ার লুকস লাইক। এদের মেজরিটি অ্যামাউন্ট অফ কাজ খুব অল্প সময়ে হয়ে যায়, বাকি অংশটুকু এরা কিপস অন ট্র্যাকিং। এখান থেকে এখানে অল্প 0.6 সেকেন্ড ক্রস না হতেই 95% কাজ হয়ে গেছে। একজন 0 থেকে বেড়ে 95 হয়ে গেছে, আরেকজন 100 থেকে কমে 5 চলে আসছে। আর বাকি 0.6 সেকেন্ডে মাত্র বেয়ারলি 4% রাইজ হয়েছে বা 4% ড্রপ হয়েছে। এটাই হচ্ছে টাইম কনস্ট্যান্টের এফেক্ট অন ইয়োর সার্কিট। আর দেখুন এসেনশিয়ালি 5 ইউনিট অফ টাইম কনস্ট্যান্ট যাওয়ার পর আপনার ভিআর টেকনিক্যালি 99.3% অফ ইএমএফ পৌঁছে গেছে, অ্যান্ড ভিএল কমে 0.07% চলে এসছে। আপনি যদি আরও সময় বাড়াতে থাকুন এটা থিওরিটিক্যালি চেঞ্জ হবে, আরও বাড়বে, বাট ইটস নট ওয়ার্থ ইট। আপনার সময় অনেক পাস হবে, বাট চেঞ্জ তেমন একটা বেশি রেজিস্টার করতে পারবেন না। দ্যাটস ওয়াই ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্টালি 5 টাইম কনস্ট্যান্ট অ্যামাউন্টটাকেই একটা কাট অফ পয়েন্ট সিলেক্ট করে দেওয়া হয় যে এখানেই এসেনশিয়ালি সার্কিটে মেজর অ্যামাউন্ট অফ কারেন্ট এস্টাবলিশড হয়ে গেছে। সেম লজিকটা ক্যাপাসিটরের ক্ষেত্রেও ছিল। 5τC অ্যামাউন্টে ক্যাপাসিটর চার্জ হয়ে যেত, 5τC অ্যামাউন্টে ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে যেত। এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ক্যাপ। থিওরিটিক্যালি ইট উইল মুভ অন ফর এভার। লেটস গেট ইনটু সুইচ অফের সময় কি হয়। এখানেও শুধুমাত্র চেঞ্জ হওয়ার সময় একটা ইন্ডাকশন দেখতে পাবো। এবার আমি এ কে কানেক্ট করলাম সি এর সঙ্গে। খেয়াল করুন কি হচ্ছে, আপনি যখন কারেন্ট এস্টাবলিশ করে দিয়েছেন আর এর ক্রসেই লাস্ট মুহূর্তে আমরা পেয়েছিলাম পুরা ভিআর থাকে, ভিএল লাস্ট মুহূর্তে 0। তারপর সুইচ অফ করার সাথে সাথেই কারেন্টটা এবার কমতে চাইবে। ইন্ডাক্টরের কয়েল বলবে নো ইউ ডোন্ট, আমি এটাকে বাড়িয়ে দেব। দ্যাটস ওয়াই শুরুর দিকে এই ডিস্টারবেন্সটা পাওয়ার কারণে ইমিডিয়েটলি কারেন্ট ম্যাক্সিমাম থেকে 0-তে পৌঁছায় না, বরং একটা এক্সপোনেনশিয়াল ডিকে ফলো করে। এই সার্কিটেও একটা ক্লোজড লুপ আছে। এখানেও কেভিএল অ্যাপ্লাই করলে ইউ গেট অ্যানাদার ডিফারেনশিয়াল ইকুয়েশন দ্যাট লিডস ইউ টু দিস এক্সপ্রেশন অফ কারেন্ট। এই কারেন্টটা কামস ফ্রম সুইচিং অফ পোর্শনে। দেখুন এই এক্সপোনেনশিয়ালটা ইজ নাও অনলি এই ডিকে এক্সপোনেনশিয়াল। তার অর্থ এবার কারেন্ট ড্রপ করবে। প্রথমে কারেন্ট গেইন হয়েছিল, এবার ড্রপ করবে। সেম নেগেটিভ এক্সপোনেনশিয়াল এখনো আছে, সামনে আবার একটা দেওয়া আই নট। এর অর্থ কারেন্ট আপনি যেই মুহূর্ত থেকে সুইচটা অফ করে দিয়েছেন সেই মুহূর্তে কত ছিল। এটা হতে পারে প্রিভিয়াস কেসে পাওয়া ইএমএফ বাই আর এন অ্যামাউন্ট, ফুল 100% কারেন্ট স্ট্যাবলিশ হয়ে যাওয়ার পর আপনি সুইচ অফ করছেন, অথবা হতেও পারে আপনি এখানে কোথাও ক্লিপ করে দিয়েছেন। এটা ক্লিয়ারলি ম্যাক্সিমাম অ্যামাউন্টটা সমান না, এটা কোনো র্যান্ডম অ্যামাউন্টের সমান হতে হবে। দ্যাটস ওয়াই ওই র্যান্ডম অ্যামাউন্টটাকে আমি নাম দিলাম আই নট, কুড বি এনিথিং। অনলি ম্যাক্সিমাম কেসে আই নট ইজ ইকুয়াল টু ইএমএফ বাই আর। এটার গ্রাফ দেখতে কেমন হবে? এটার গ্রাফ দেখতে হবে একটা ডিকে এক্সপোনেনশিয়াল। একটা আরবিট্রারি ভ্যালু থেকে ড্রপ করে এতটুকু আসছে। অনলি ওয়েন এই জিনিসটা
ম্যাক্সিমাম স্টেডি থেকে আসবে দিস ইজ ইকুয়াল টু ইএমএফ বাই আর। দ্যাটস ওয়াই এই আই নট জিনিসটা অ্যাপ্লাই করা হয়েছে। At the same time, what happens to resistive and inductive voltage? I কে আর দিয়ে গুণ করুন। এবার I যেহেতু ডিকে এক্সপোনেনশিয়াল, VR ও ক্যারি করবে ডিকে এক্সপোনেনশিয়াল। ব্র্যাকেটের এই অংশটা হচ্ছে টাউ এল। ইন্ডাকটিভ ভোল্টেজ একই শর্ত, এল কে দিয়ে আপনি যদি আইটা ডিফারেন্সিয়েট করেন, আলটিমেটলি ইউ গেট দিস এক্সপ্রেশন। যেখানে কি কি সার্ভাইভ করছে দেখুন, এখানে যে আই নট আর ছিল এখানেও আই নট আর আসছে, অনলি সামনে একটা মাইনাস। এর অর্থ VR পটেনশিয়াল VL এর পটেনশিয়াল উল্টা দিকে। আগে তো গ্রোথ অ্যান্ড রাইজের মাধ্যমে আমি উল্টাটা বুঝতে পারছিলাম, এবার অপোজিংটা বুঝতে পারবো ফ্রম দিস নেগেটিভ অংশ। এটাকে যদি আমি প্লট করি, নাও ইট লুকস লাইক এরকম। দেখুন এটা ডিফারেন্স কি, আগে আমরা দেখেছিলাম একজন এইভাবে বাড়ে আরেকজন এইভাবে কমে, এবার কিন্তু সেই ঘটনাটা হচ্ছে না। দিস হ্যাপেন্স বিকজ অফ দিস পোলারিটি ডিফারেন্স। VR এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আই নট আর, যেটা কিনা এই স্টার্টিং আই নট টাইমস আর এর মধ্যে থাকবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইন্ডাক্টরও কিন্তু ওই একই আইটাকেই কমতে বাধা দেবে। দ্যাটস ওয়াই আই নট আর তার মধ্যেও প্রেজেন্ট, বাট অপোজ করার কারণে একটা মাইনাস চলে আসছে। এটা ড্রপ করে যেতে চাইবে জিরোতে, এটাও ড্রপ করে টেকনিক্যালি যেতে চাইবে জিরোতে। দেখুন এটাও কিন্তু ডিকেইং এক্সপোনেনশিয়াল, বাট সামনের মাইনাসটার অর্থ হচ্ছে এদের পোলারিটিটা উল্টা। দ্যাটস ওয়াই এই গ্রাফটা লুকস এরকম। দেখুন VR অংশটা ড্রপ করে জিরোতে আসছে, দিস ইজ জিরো। VL অংশটাও নেগেটিভ থেকে শুরু করে ইট লুকস লাইক এ গ্রোথ গ্রাফ, বাট যেহেতু নেগেটিভ অ্যাক্সিসে প্লট করা, এটাও কিন্তু একটা ডিকেই হচ্ছে। and দুইজনের ডিকে ইজ এক্সপোনেনশিয়াল। দিস হ্যাপেন্স ডিউরিং সুইচিং অফ অ্যান RL সার্কিট। At the same time, সুইচ অন অ্যান্ড সুইচ অফের সময় ইন্ডাক্টরের মধ্যে কিছু এনার্জি স্টোর হয়, সিমিলার টু চার্জিং অ্যান্ড ডিসচার্জিং এর সময় ক্যাপাসিটরের মধ্যে এনার্জি যখন স্টোর হতো। অনলি ডিফারেন্স, ক্যাপাসিটর ইলেকট্রিক ফিল্ডের এনার্জি স্টোর করতো, ইন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি স্টোর করবে। কোথায় করবে, কি পরিমাণ করবে, লেটস সি। সুইচ অনের সময় UB টার্নস আউট টু বি দিস মাচ, যেখানে আমি পেলাম হাফ L I স্কোয়ার। এটা কোত্থেকে আসলো, এটা আমি এক্সপ্লেন করতে পারি এভাবে যে ইনডিউসড EMF is equal to minus L DI DT, রাইট। এটাই হচ্ছে ইন্ডাক্টরের ক্রসে পটেনশিয়াল ড্রপের পরিমাণ। এখন আমি যদি দুই পাশকে I দিয়ে গুণ করি, দেখুন বাম পাশে কি আসে, I টাইমস EMF। দিস ইজ সিমিলার টু এই জিনিসটা যেটা আমরা পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে পেয়েছিলাম ইনসাইড এ ব্যাটারি সার্কিট চ্যাপ্টারে। পাওয়ার হচ্ছে এনার্জি পার ইউনিট টাইম। তাইলে বাম পাশে টেকনিক্যালি আমি যেটা পেলাম, দ্যাট ইজ ইন্ডাক্টর কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড এনার্জি স্টোর করবে পার ইউনিট টাইম। ডান পাশে কি আছে, L I DI DT। আমি জাস্ট ম্যাগনিটিউডটা মাপতে চাই, দ্যাটস ওয়াই আমি দুই পাশে একটা অ্যাবসোলুট সাইন দিলাম। আমি যদি এখন মাপতে চাই ফুল অ্যামাউন্ট অফ UBটা কত, এটার জন্য আমার রাস্তা সিম্পলিফাই হবে DUB ইকুয়াল টু LI DI। দুই পাশে যেহেতু এই DT এলিমেন্টটা কমন, আমি দুই পাশকে টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করলে ফার্স্ট স্টেপে আমি এটা পাচ্ছি। তারপর আমি এই দুই পাশে আবার ইন্টিগ্রেট করব, ছোট UB উইল নাও গিভ মি টোটাল UB, যেখানে 0 থেকে একটা ম্যাক্সিমাম ভ্যালু হিট করব আমি। আর বাম পাশে ইন্টিগ্রেশন এলিমেন্ট হচ্ছে I, L তো কনস্ট্যান্ট, L ইন্টিগ্রেশনের বাইরে, ভেতরে পড়ে থাকে IDI। IDI gets you I square by 2, and this is our UB expression, I half L I square। এটাকে একটু কম্পেয়ার করুন তো, ইলেকট্রিক ফিল্ডের এনার্জি যেটা কিনা ক্যাপাসিটরের ক্রসে স্টোর হয়, দ্যাট ওয়াজ হাফ C ডেল্টা V C স্কোয়ার ছিল, আর এটা হচ্ছে হাফ L I স্কোয়ার। দেখেছেন সিমিলারিটি কেমন? বোথ অফ দিস লুকস লাইক আমাদের একটা পরিচিত পোটেনশিয়াল এনার্জি
ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ারের মধ্যে, যেখানে কে ছিল স্প্রিং কনস্ট্যান্ট, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে শেখা। এখানে স্প্রিং কনস্ট্যান্টের কাজটা করছে সি, এখানে স্প্রিং কনস্ট্যান্টের কাজ করছে এল, এখানে ডিসপ্লেসমেন্টের কাজটা করছে পোটেনশিয়াল ডিফারেন্স, এখানে ডিসপ্লেসমেন্টের কাজ করছে কারেন্ট। দেখুন সেম ফিজিক্স, অসিলেটিং হারমোনিক মোশনের কাজ জিনিসপত্র আসছে, ইকুয়েশন লুকস দ্য সেম। রাইট, সো আমি এই প্রথম লাইনটা ওখান থেকে আনলাম। এখানে একটা ভুল হয়েছে, এই টুটা হবে না, উপরত স্কোয়ার দিয়েছি। সার্কিট অন অবস্থায় আই এর এক্সপ্রেশন যেটা, সেটাকে আমার এখন স্কোয়ার করতে হবে। তো স্কোয়ার করলে ইএমএফ স্কোয়ার আর স্কোয়ার আসে, বের হয়ে আসে, অ্যান্ড পুরো এক্সপোনেনশিয়ালটা একটু স্কোয়ারে পড়ে যায়। এখন এই এক্সপ্রেশনটা যেহেতু ফুল স্কোয়ারে আছে, এটাকে ভাঙলে আপনি বেশ কয়েকটা টার্ম পাবেন, যেটাকে বলা হয় টেইলর এক্সপ্যানশন করা। ইটস ওকে ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস নাও, আপনারা কোনো ম্যাথ কোর্সে এই জিনিসটা বুঝতে পারবেন। নাও if I plot this UB with T graph, I get this graph, যেখানে আপনার এনার্জিটা টাইম ইকুয়াল জিরোতে শুরু হচ্ছে অ্যাট জিরো, শুরুর দিকে ইট স্টলস এ বিট, দেখুন একটু স্লো রাইজ হচ্ছে, তারপর ইট ক্যাচেস অন অ্যান্ড বিকামস একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ। এটা হয় বিকজ এরকম ওয়ান মাইনাস সাম নেগেটিভ এক্সপোনেনশিয়াল যখন স্কোয়ারে নেবেন, টেইলর এক্সপ্যানশনের প্রথম কয়েকটা টার্ম যেখানে লোয়ার অর্ডার থাকে অফ টাইম, চেঞ্জটা খুব কম, তারপর যত অর্ডারটা বাড়তে থাকবে চেঞ্জটা খুব ফাস্ট হয়ে যাবে অ্যান্ড বিকামস এক্সপোনেনশিয়াল। এটা গিয়ে ম্যাক্সিমাম হিট করবে কত, এতটুক। দিস ইজ ইউবি ভার্সেস টি যখন আপনি সুইচ অন করছেন। দিস হ্যাপেন্স বিটুইন সুইচ অন হওয়া অ্যান্ড একটা ম্যাক্সিমাম কারেন্ট স্টেডি স্ট্যাবলিশড হয়ে যাওয়া, এর মধ্যে স্ট্যাবলিশড হয়ে গেলে আর নতুন কিছু অ্যাড হবে না। সো সুইচিং অফের সময় আমরা সিমিলার একটা টার্ম খুঁজে পাবো, অনলি আই আবার ইউজ করতে হবে, অফ করার সময় যে আই পেলাম সেটা। এই হচ্ছে সুইচ অফের সময় আই, যেটা কিনা ক্লিয়ারলি একটা শুধুমাত্র ডিক্রিজিং এক্সপোনেনশিয়াল। খেয়াল করুন, এটা ছিল ইনক্রিজিং এক্সপোনেনশিয়াল, দ্যাটস ওয়াই এনার্জিটাও রাইজ হচ্ছে। আর যখন কারেন্ট কমে যাবে ডিকে, কারেন্ট কমে যাওয়ার সাথে সাথে কয়েলের মধ্যে স্টোরড ম্যাগনেটিক ফিল্ড, এটার ইন্টেন্সিটিও কমবে, ম্যাগনেটিক ফিল্ডের স্টোরড এনার্জিটাও ধীরে ধীরে কমবে। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটর। এবার দেখুন এই গ্রাফটা স্ট্রিক্টলি একটা ডিক্রিজিং এক্সপোনেনশিয়াল, যার একটা ম্যাক্সিমাম লিমিট আছে, বাট এখানে এক্সপোনেনশিয়াল পাওয়ার হচ্ছে না। তার মানে এখানে আমাদের ওই টেইলর এক্সপ্যানশনের এই জিনিসটা আসছে না। গ্রাফটা শুরু থেকেই খুব ফাস্ট এক্সপোনেনশিয়ালি ড্রপ করবে, এটার মতো শুরুর দিকে একটু স্টল করবে না। তো এটার গ্রাফ লুকস লাইক ডিরেক্টলি এরকম একটা ডিক্রিজিং এক্সপোনেনশিয়াল, যেটাও একটা ম্যাক্সিমাম ভ্যালু ইউ থেকে ড্রপ করতে করতে জিরোতে এসে হিট করবে আফটার সাম টাইম হ্যাজ পাস্ট। এখানে ম্যাক্সিমাম যেই লিমিট থেকে শুরু হবে দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এল, এবং যেই র্যান্ডম কারেন্ট থেকে শুরু করা হয়েছিল সেটা। আরেকবার মেনশন করছি, আই নট উইল বি ইকুয়াল টু এতটুক অনলি ওয়ান আপনি ফুল স্টেডি কারেন্ট এস্টাবলিশ করে ফেলেছেন অলরেডি সার্কিটে। যদি না করে র্যান্ডম টাইম অফ করে দিন, এটা কিন্তু ইকুয়াল হবে না। এই ঘটনাগুলো আপনারা দেখে থাকেন যখন কোনো একটা ইলেকট্রিক্যাল সকেট থেকে, মনে করেন একটা 3 প্লাগ আছে, ওইখানে আপনি যখন কোনো একটা মাল্টিপ্লাগ এক্সটেনশন প্লাগের রংগুলো এখানে প্লাগ ইন করেন, দেখবেন যেই মুহূর্তে প্লাগ ইন করছেন বা খুলে নিচ্ছেন, দের ইজ এ ছোট স্পার্ক, অ্যান্ড স্পার্ক হওয়ার কারণে অনেক সময় শকও ফিল করে মানুষ, হাত থেকে জিনিসটা ঝরে যায়। এই জিনিসটা হয় বিকজ অফ দিস ইন্ডাকশন প্রসেস। আপনি করছেন বেসিক্যালি কোনো ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করছে না, সার্কিট বন্ধ, আপনি হুট করে রংটা যদি ভেতরে এন্টার করেন, ইমিডিয়েটলি সার্কিট দেখতে পাবে আপনি একটা কারেন্ট স্ট্যাবলিশ করতে চাচ্ছেন, বাট তারের ইন্ডাকশন প্রসেস বলবে নো ইউ ডোন্ট, সেটার রেসপন্সে আপনাকে অপোজিং একটা ইন্ডিউসড কারেন্ট জেনারেট করে দেবে বাই ইন্ডিউসিং একটা ইএমএফ অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। অ্যান্ড ইন্ডিউসিং কারেন্টটা এই শর্ট ডিস্টেন্সের মধ্যে কিছু চার্জ ক্যারিয়ারে ড্রিফট করবে, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি একটু খুব অল্প সময়ের জন্য স্প্লিট সেকেন্ডে একটা স্পার্ক দেখতে পাবেন। হয়তো দেখেছেন, এক্সপিরিয়েন্স করেছেন। এটাই ছিল ইন্ডাকশন প্রসেস, আপনারা যেটা হাতে কলমে দেখেছেন। লেটস লুক এট আ প্রবলেম যেটা কিনা শুধুমাত্র আরএল সার্কিটের উপর বেস করা।
আরএল সার্কিট বুঝতে হলে আপনার অবশ্যই আরসিটা অ্যাপ্রিশিয়েবলি বুঝতে হবে। দেন ইট উইল মেক সেন্স এই গ্রাফগুলোর অর্থ কি কি। দে লুক সিমিলার, অনলি টার্মগুলো চেঞ্জ হয়, বাট একজন ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড আর একজন ইন টার্মস অফ ম্যাগনেটিক ফিল্ড। অলরাইট, ইনসেপ্টিং আইডিয়াস 3. A coil has an inductance of 53 millihenry. This is L. And a resistance of this much. This is R. If a 12-volt EMF, this is E, is applied across the coil, how much energy is stored in the magnetic field after the current has built up to its equilibrium value? Equilibrium value মানে হচ্ছে maximum attainable যে কারেন্ট সেটা, that is EMF by R. এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নটা। এতটুকু কারেন্ট স্টোর হলে কয়েলে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড এনার্জি স্টোর হয়েছে, এটা 1 নম্বর প্রশ্ন। করে ফেলি। সামথিং আইডিয়াস 3. 1 নম্বরে জানতে চাচ্ছে ইউবি যখন আপনি এই গ্রাফের ম্যাক্সিমাম পয়েন্টে আছেন, ম্যাক্সিমাম পয়েন্ট আজ ইন কারেন্ট ফুলি এস্টাবলিশড হয়ে গেছে, তাহলে ইউ উড গেট দিস মাচ ইউবি, হাফ এল আই স্কোয়ার। দেখি কি কি দেওয়া। এল এর ভ্যালু হচ্ছে 53 মিলি হেনরি। হাফ টাইমস 53 মিলি হেনরি টাইমস কারেন্ট স্কোয়ার্ড। কারেন্ট পাওয়া যাবে ইএমএফ ডিভাইডেড বাই আর থেকে। আর হচ্ছে 0.35 ওহম। তাইলে you get this much energy stored. Joule. Yes. This was A. B তে জানতে চাচ্ছে after how many time constants will half this equilibrium energy be stored in the magnetic field? আগে আমরা বের করি half of this full energy power কন্ডিশন কত, মানে কারেন্ট কত হতে হবে, তারপর এটাকে আমরা কারেন্টের এক্সপোনেনশিয়াল ইকুয়েশনের সঙ্গে সেট করব, দেন ওখান থেকে টি বের করব। What I want to find is UB that is equal to half of উপরের ইউবিটা। উপরের ইউবি হচ্ছে ফুল স্টোরড এনার্জি কতটুকু। If you break this down, this is half L, কত ওয়াইতে হাফ হবে সেই কারেন্ট, ইকুয়াল টু হাফ টোটাল ইউ পাওয়ার জন্য যে কারেন্টটা দরকার সেটার স্কোয়ার্ড। পুরো জিনিসটার সামনে আরও একটা কিন্তু হাফ আছে, বিকজ প্রথম হাফ হচ্ছে এনার্জি হাফ করার শর্ত, তবে ইউর ভেতরে আরও একটা হাফ আছে, ওটা মিলে এই অংশটা আপনাকে দিবে 1/4। দেখুন কি কি কাটা যায়। এল এল কাটা যায়, আই থেকে যায় স্কোয়ার্ড, আর ওই পাশে বড় আই স্কোয়ার্ড। আপনি যদি এখানে আইটাকে আইসোলেট করেন, ইউ এন্ড আপ উইথ 1/√2 অফ দিস ম্যাক্সিমাম স্টেডি কারেন্ট। এই শর্তে ইউ উড গেট হাফ অফ দ্য ম্যাক্সিমাম এনার্জি ফ্রম ম্যাগনেটিক ফিল্ড। এখন এটাকে যদি আমরা কারেন্টের এই এক্সপ্রেশনটার সঙ্গে কম্পেয়ার করি, এখানে বাম পাশটা হবে সেট টু 1/√2 আই। এখান থেকে আমার টিটাকে সলভ করা যাবে। খেয়াল করুন, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ আই ইজ অ্যাকচুয়ালি ইএমএফ ডিভাইড বাই আর, যেটা ইউজ করে আমি আই বের করেছিলাম এতে। So what I'm left with is this thing on the left hand side and then this thing on the right hand side. এখন ক্লিয়ারলি এটা কাটা পড়ে। অনলি আননোন এখানে ইজ দিস টি, তো সেটাই আমরা আইসোলেট করব। প্রথমে মাইনাস টি বাই টাও এটাকে আলাদা করুন, দিস বিকামস মাইনাস 1/√2। আমাদের এক্সপোনেনশিয়ালটা নিচে নামাতে হবে, দুই পাশে লন নেব, তাহলে এখানে থাকে টি ডিভাইড বাই টাউ এল, এগুলো সবগুলো টাউ এল। এখানে থাকে লন অফ 1 মাইনাস 1/√2। লাস্টলি আমার দরকার টি,
নেগেটিভ টাউ এল এই পাশে যাবে, লন অফ সেম 1 মাইনাস 1/√2। এবার সবকিছু ভ্যালু আমার জানা আছে। টাউ এল হবে L/R লন 1 মাইনাস 1/√2। ভ্যালুটা বসাই, তাহলে আমি টি পেয়ে যাব। আমার ভ্যালুটা যেহেতু টাউ এর রেসপেক্টে বের করতে বলেছে, এটার ম্যাগনিটিউড না বসালেও চলবে, শুধুমাত্র লন অংশটা এক্সিকিউট করতে হবে। লন 1 মাইনাস ফ্র্যাকশন 1/√2। দিস ইজ নেগেটিভ 1.227, ওর সামনে মাইনাস মিলে হয়ে যাবে 1.2279 টাইমস টাউ এল। এই টাইমে your maximum এনার্জির হাফ অ্যামাউন্ট অফ এনার্জি স্টোর হবে। This was Incepting Ideas 3. So RC and RL numerical problem ও দেখতে পাচ্ছেন almost identical. Now that I know একটা সলিনয়েডাল কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড স্টোর হওয়ার মাধ্যমে এনার্জি স্টোর হয়, আমি দেখতে যাচ্ছি এনার্জি ডেন্সিটিটা কত। দিস ইজ সেম থিং অ্যাজ ক্যাপাসিটরের প্লেটের ক্রসে ইলেকট্রিক্যাল ফিল্ডের এনার্জিটা কত হয়েছিল সেটা। আমি এখন ম্যাগনেটিক ফিল্ডটা জানতে চাচ্ছি। মনে রাখতে হবে ম্যাগনেটিক ফিল্ডের এনার্জিটা কোথায় স্টোর হয়। এটা স্টোর হয় একটা সলিনয়েডাল কয়েল, যেটাকে আমরা ইন্ডাক্টর বলি। এর একটা লেংথ আছে, এর ইন্ডাকটেন্স আছে। ইউবি এটা হবে গিভেন বাই হাফ এল আই স্কোয়ার। কীভাবে আসে দেখেছি, বাট এটার কোন ভলিউমে বিটা স্টোর হচ্ছে? এটা স্টোর হয় ফার্স্ট, এটার একটা ক্রস সেকশনাল এরিয়া আছে। আমি যদি ফ্রন্ট ভিউতে তাকাই, বেসিক্যালি আইসি এরকম একটা অনেকগুলো টার্নের কয়েল। এটার একটা ক্রস সেকশনাল এরিয়া আছে এ, ওইটা টাইমস লেংথ করে দিলে ইউ গেট দিস ভলিউম থিং। তারপরে স্টেপগুলো জাস্ট কিছু সিম্পলিফিকেশন। এল ডিভাইডেড বাই ছোট এল লেংথ। উপরের এল হচ্ছে ইন্ডাকটেন্স, নিচের ছোট এল হচ্ছে সলিনয়েডের বা ইন্ডাক্টরের লেংথ, আই স্কোয়ার, আর নিচে আছে 2a। একটা সলিনয়েডের ইন্ডাকটেন্স এল কত সেটা জানতে হলে আমাদের সলিনয়েডের সেলফ ইন্ডাকশনটা কত সেটা একটু নোট করতে হবে। সেলফ ইন্ডাকশন ইজ গিভেন বাই, আমরা যেটা পেয়েছিলাম, এন টাইমস কয়েলের ফ্লাক্স কত ডিভাইডেড বাই আই। বড় এন এটা হচ্ছে টোটাল টার্ন সংখ্যা কতটা সেটা। এটাকে লেখা যায় ছোট এন টাইমস এল দিয়ে, যেখানে ছোট এন মিন করবে টার্ন পার ইউনিট অফ লেংথ কত। টার্নস পার ইউনিট অফ লেংথ, ওটার সঙ্গে লেংথটা গুণ করে দিলে ইউ লেফট উইথ মেইন টার্ন এন। এই ব্র্যাকেটের অংশটা আসছে শুধুমাত্র ক্যাপিটাল এন থেকে। তারপর ফ্লাক্স থেকে আসবে বি টাইমস এ, আর নিচে আছে আই। প্রিভিয়াস ক্লাসে সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড পেয়েছিলাম মিউ নট, কত কারেন্ট রিসিভ করছে সলিনয়েড তার মধ্যে দিয়ে, সেটা টাইমস টার্ন পার ইউনিট লেংথ এন কত। দিস ইজ অনলি পি। এ এখনো পড়ে আছে, নিচে এখনো আছে। এবার দেখি কি কি কাটাকাটি যায়। আই আই কাটা, এন এন স্কোয়ার হয়, পড়ে থাকে মিউ নট এন স্কোয়ার সঙ্গে এ। দিস ইজ ইয়োর ইন্ডাকটেন্স ফর এ সলিনয়েডাল কয়েল। আর আমাদের ইন্ডাক্টরগুলো যেহেতু একটা সলিনয়েড হিসেবেই ডিল করা হয়, তাদের ইন্ডাকটেন্স কুড বি ফাউন্ড ফ্রম জাস্ট এটা, পার ইউনিট লেংথে টার্ন কতটা, ক্রস সেকশনাল এরিয়া কত, অ্যান্ড দেন মিউ কত। এখানে এল পার্টটা মিসিং, আচ্ছা এলটা এখানে রাখতে হবে, রাইট। ক্যাপিটাল এল এর অ্যামাউন্ট পেলাম মিউ নট এন স্কোয়ার এ টাইমস এল। সেটা যদি আমি এখানে সাবস্টিটিউট করি, মিউ নট এন স্কোয়ার এল টাইমস এ, এটা হচ্ছে শুধুমাত্র এল, নিচে এখনো এল আছে, এটা গুণ হচ্ছে আই স্কোয়ার ডিভাইড বাই 2 এর সঙ্গে। এবার দেখুন এল এল কাটা পড়ে, মিউ নট আসে, এন স্কোয়ার আসে, এ এ কাটা পড়ে, 2 বাইরে চলে আসে, আই স্কোয়ারটা থেকে যায়। নেক্সট স্টেপটাতে মিউ নট এন আই এই অ্যামাউন্টটা কমন নেওয়া হয়েছে স্কোয়ারের ভেতরে। উপরের স্টেপে এন এবং আই অলরেডি স্কোয়ার করা থাকলেও মিউ কিন্তু স্কোয়ার করা ছিল না,
জোর করে মিউ স্কোয়ার করতে চাইলে নিচে একটা মিউ দিয়ে ভাগ দিতে হবে। এবার ব্র্যাকেটের ভেতরে, স্কোয়ারের ভেতরে যে অংশটা থাকে এটা ওয়ান্স অ্যাগেন টেস্টিং সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড। তাইলে উপরে আমি পাচ্ছি বি স্কোয়ার, নিচে পাচ্ছি 2 মিউ নট। আলটিমেটলি লাস্ট স্টেপে যেটা পেলাম দ্যাট ইজ আওয়ার ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি ডেন্সিটি। এটাকে একটু কম্পেয়ার করি ইলেকট্রিক ফিল্ডের এনার্জি ডেন্সিটির সঙ্গে। ইট লুকড লাইক এইরকম, হাফ টাইমস ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে রিলেটেড কনস্ট্যান্ট পারমিটিভিটি, ওইটা টাইমস ফিল্ড ইন্টেন্সিটি যেটা কিনা ক্যাপাসিটরের প্লেটে স্টোর হচ্ছে, মাঝখানে সেটার স্কোয়ার্ড। ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে হাফ আসছে একটা ম্যাগনেটিক কনস্ট্যান্ট পারমিয়াবিলিটি অ্যান্ড অলসো ইন্ডাক্টরের ভেতরে যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি জমা হচ্ছে সেটার স্কোয়ার্ড। এদের মধ্যে সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটি কি আমাদের দেখা হয়ে গেল। সেই ক্লাসটা ক্লোজ করার সময় এসছে। আমি একটু আপনাদের দৈনন্দিন কিছু ইন্ডাকশনের ইউসেজ কি কি আছে সেগুলো একটু এক্সপ্লেন করে যাই। এটা কিভাবে আপনারা ইউজুয়ালি দেখেন বা অলরেডি ইন্টারাক্ট করেছেন নিজের লাইফে বা করবেন সেসবে একটু হিন্ট দিয়ে যায়। খুব কমন অ্যান্ড মোস্ট লাইকলি সবারই নাম জানা আছে, দ্যাট ইজ জেনারেটর। ইলেকট্রিক্যাল জেনারেটরের কাজ হচ্ছে এটা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার করা, এবং প্রসেস যেটা ইউজ হয় দ্যাট ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এখানে একটা রোটর থাকে বা রোটেটিং কোনো প্ল্যাটফর্ম থাকে যেটাকে রোটেট করানো হয় কোনো একটা মেকানিক্যাল সোর্সের মাধ্যমে। হতে পারে একটা পানি ফ্লো, হতে পারে বাতাস। বাতাস আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে উইন্ড মিল। আপনারা হয়তো দেখেছেন খুব ডেজার্ট এলাকায়, খুব ওপেন এলাকায় কিছু লম্বা লম্বা টাওয়ারের ওপর উইন্ড টারবাইন বসানো হয়, ওরা বাতাসের ধাক্কাকে ঘুরতে থাকে। সেরকম টারবাইনগুলো যখন এক্সটার্নাল কোনো মেকানিক্যাল সোর্সের কারণে ঘুরবে, ইট রোটেটস। এই রোটেটের কারণে ভেতরে ইন্ডাকটিভ কয়েল ইটসেলফ রোটেট করা শুরু করে, যেটার কারণে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, ফ্লাক্স চেঞ্জ হয়, অ্যান্ড এটার কারণে একটা অল্টারনেটিং কারেন্ট ইনডিউসড হয়, যেটাকে আমরা এসি বলি। এই ঘটনাটা ডিরেক্টলি ফ্যারাডেস লটাই অ্যাপ্লাই করলো। ইনডিউসড কারেন্ট দেন আমরা আউটপুটে কালেক্ট করি ইউজিং সাম কন্ডাক্টিভ লুপস, অ্যান্ড এটাকে ডেলিভার করা হয় পাওয়ার লাইনের ক্রসে। So wind turbine generator is a form of transferring mechanical energy to electrical energy. এবং ইউজ করা হয় যেটা সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি এই ওয়েবসাইটেতে নিয়ে যাই, যেখানে আপনারা এই জেনারেটর পার্টটাতে যাবেন। এখানে গিয়ে দেখুন আই হ্যাভ দিস স্টিয়ারিং হুইলের উপর সেট করা একটা বার ম্যাগনেট, আপাতত 0 RPM এ আছে, মুভ করছে না। তার পাশে আমি একটা কয়েল লুপ দিলাম উইথ নো ইলেকট্রিক পাওয়ার সোর্স, বাট এটা কানেক্টেড টু একটা বাল্ব। বাম পাশের উপরে একটা পানির ট্যাপ আছে, আপনি নজলটা ডানে টান দেওয়ার মাধ্যমে পানির ট্যাপটা অন করতে পারেন। পানির কলটা একটা মেকানিক্যাল ডিভাইস যেটা আপনার বার ম্যাগনেটটাকে রোটেট করাচ্ছে। তো বার ম্যাগনেটটা রোটেট করানো হচ্ছে মেকানিক্যাল এনার্জির মাধ্যমে। এই ম্যাগনেটটা ইনডিউসড কারেন্ট জেনারেট করছে ডান পাশে কয়েলের মধ্যে, এবং ওই কয়েলটা কারেন্ট পাস হচ্ছে বাল্বের অ্যাক্রসে। আপনি শুরু করেছিলেন মেকানিক্যাল এনার্জি দিয়ে, আউটপুটে রিলিজ পাচ্ছেন ইলেকট্রিক্যাল এনার্জি। আপনি যদি বার ম্যাগনেটের স্ট্রেংথ বাড়িয়ে দেন, এখন এফেক্টটা বেশি স্ট্রং হয়ে গেছে, বিকজ ম্যাগনেট ইটসেলফ স্ট্রং হয়ে গেছে, ফ্লাক্সের চেঞ্জটাও আরও ইন্টেন্স হবে। লুপের সংখ্যা বাড়িয়ে দেন কয়েলে, এফেক্ট আরও বেড়ে যাবে। লুপের এরিয়া বড় করে দেন, এফেক্ট আরও বড় হয়ে যাবে। এভাবে আমরা জেনারেটর জেনারেট করি, মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার করা। সেকেন্ড হচ্ছে ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার বুঝতে হলে আপনারা একই ওয়েবসাইটের বাম পাশে আসতে পারেন। ট্রান্সফর্মারে যেটা ইউজ করা হয় সেখানে পাশাপাশি দুইটা কয়েল নেওয়া হয়, এবং একটা কয়েলে আমি কোনো পাওয়ার সোর্স দেব, যেটার কারেন্টের কারণে ডান পাশে ইন্ডাকশন প্রসেস শুরু হবে। আমি যেহেতু এখানে ডিসি কারেন্ট অ্যাপ্লাই করছি, ডিসি কারেন্ট স্টেডি কারেন্ট, কোনো কিছু ইনডিউসড করছে না। সেটা চেঞ্জ করার জন্য আমি যদি এসি সার্কিট অন করি, এখন দেখুন একটা অল্টারনেটিং রেসপন্স আপনি বাল্বটাতে পাচ্ছেন। বাল্বের গ্লোটা হয়তো দেখা যাচ্ছে না, সেটা একটু ব্রাইট করার জন্য আমি লুপের সংখ্যা বাড়িয়ে দিই, লুপ এরিয়াটাও বড় করে দিই।
দেখুন বাল্বটা এখন কিছুক্ষণ অল্টারনেটিংলি জ্বলছে। এখানে যে প্রসেসটা হচ্ছে এটাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকশন। দুইটা কয়েলই একজন আরেকজনকে ডিস্টার্ব করবে। একটা কয়েল নিজের মধ্যে কারেন্ট জেনারেট করার কারণে অন্যজনকে ইন্ডাকশন প্রসেসে বাধ্য করলে এটাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকশন। নিজের কয়েলের মধ্যে নিজের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করলে এটাকে বলা হয় সেলফ ইন্ডাকশন, যেটা ইউজ করে আমরা ইন্ডাক্টর চেক করেছিলাম। ট্রান্সফরমারে আমরা করি হচ্ছে ইউসেজ অফ মিউচুয়াল ইন্ডাকশন। এবং এটার মাধ্যমে আমরা একটা কয়েলে সাম অ্যামাউন্ট অফ টার্নে আমরা যদি অল্টারনেটিং সোর্স চেঞ্জ করতে থাকি, ওইটা রেসপন্সে আরও একটা অ্যাম্পলিফাইড রেসপন্স আমরা রেকর্ড করতে পারি অ্যাক্রস একটা সেকেন্ড কয়েলে। এদেরকে নাম দেওয়া হয় প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল। এই জিনিসগুলো আসছে ফ্রম ইউসেজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তারপর আপনারা যখন ফোন চার্জ করেন ওয়্যারলেসভাবে, দেখেছেন হয়তো ওয়্যারলেস চার্জিংয়ে হয় কি, ইউ হ্যাভ দিস একটা প্লেট, যেই প্লেটটা পাওয়ারে কানেক্টেড থাকে, বাট করেন শুধু ডিভাইসটাকে এনে প্লেটের উপর বসিয়ে দেন। নিচের ডিভাইসটা আপনার ফোনকে একটা ম্যাগনেটিক ফিল্ডের উপরে এক্সপোজ করে, যে ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যারি হয়, এবং এটা ভ্যারি হয় আপনার ফোনের ক্রস সেকশনের ক্রসে। তার মানে আপনার ফোনের সার্কিট দেখতে পাবে আমার উপর ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ করা হচ্ছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনার ফোনের যে সার্কিট আছে সেখানে কিছু ইনডিউসড কারেন্ট জেনারেট হবে। এই টাইপের কারেন্টগুলো বলা হয় এডি কারেন্ট। এডি কারেন্ট হচ্ছে কোনো কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের মধ্যে ইনডিউসড কারেন্ট দেখতে কেমন সেটা। এগুলো অলওয়েজ ক্লোজড লুপের মধ্যে ক্রিয়েট হবে, বিকজ ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড ক্যান অনলি রোটেট, এদের ডাইভার্জিং কোনো প্রপার্টি নাই। এভাবেই প্রতিনিয়ত স্ট্যান্ডটা আপনার ফোনকে এক্সপোজ করে চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে, অ্যান্ড আপনার ফোনে সার্কিটে এডি কারেন্ট পাস হওয়ার মাধ্যমে ফোনটা ধীরে ধীরে চার্জ হওয়া শুরু করে। মেটাল ডিটেক্টর, এটা হচ্ছে একটা দরজার মতো থাকে, যেটা পাস করলে একটা বিপ সাউন্ড করে উঠবে যদি আপনি কোনো মেটাল কোনো কিছু ক্যারি করে থাকেন। সেখানে হয় কি, দরজার মধ্যে একটা ট্রান্সমিটার কয়েল থাকে, যেটা কিনা অলওয়েজ অল্টারনেটিং একটা ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছে, একটা স্টেবল ইন্ডাকশন প্রসেসের মধ্যে আছে। যখনই আপনি অ্যাডিশনাল কিছু মেটাল এন্টার করাবেন গেটের মধ্য দিয়ে, ওদের অলরেডি স্টেবল ইন্ডাকশনের মধ্যে আপনার এন্টার করা মেটালটা আরও কিছু অ্যাড করবে। এই অ্যাডিশনাল অ্যাডটা ডিভাইস ডিটেক্ট করতে পারবে এবং বিপ করে উঠবে, ইট মিনস সামনে দিয়ে একটা মেটাল পাস হয়েছে। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা ডিসকভারি মেডিকেল সায়েন্সের, জানো কিছু না। ইট ইজ কল্ড এমআরআই বা ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এটা আই গেস প্রিভিয়াস ক্লাসেও একবার ইন্ট্রোডিউস করেছিলাম। এটা হয় আমাদের বডির সফট টিস্যুগুলো যখন আমরা স্ক্যান করতে চাই তখন। হার্ড টিস্যু বা বোন এগুলো স্ক্যান করার জন্য আমরা এক্স রে ইউজ করি, সফট টিস্যুর জন্য এক্স রে কাজে দেয় না, তখন আমাদের এমআরআই লাগে। এমআরআই ইকুইপমেন্ট হচ্ছে একটা বেসিক্যালি বিশাল বড় কয়েল, এখানে অনেক বান্ডল করে সাব কয়েল রাখা হয়, যেখানে প্রত্যেকটা কয়েল কারেন্ট পাস করালে ইন্ডাকশন প্রসেস ইউজ করে এবং আপনার বডির ইন্টারনাল স্ট্রাকচারের একটা রেডিও ইমেজ ছবি তোলে। বেসিক্যালি আমাদের বডির ভেতরে কিছু মিনি ম্যাগনেট থাকে, আমাদের অ্যাটম নিউক্লিয়াস লেভেলে কিছু মিনি ম্যাগনেট থাকে, ওইগুলোকে যখন আমি এক্সটার্নাল কোনো কয়েলের ক্রসে এক্সপোজ করব, ছোট ম্যাগনেটগুলো ম্যাগনেটিক ফিল্ডের দিকে অ্যালাইন হওয়ার চেষ্টা করবে, অ্যান্ড অ্যালাইন হলে ইমিডিয়েটলি ম্যাগনেটিক ফিল্ড অফ করলে তারা কিছুক্ষণের মধ্যে প্রিভিয়াস স্টেপে ফেরত আসতে চায়, অ্যালাইনমেন্ট ব্যাক করতে চায় টু ন্যাচারাল ফর্ম। করার সময় ইমেজ তোলা হয়, যেই মুহূর্তে আপনি কোনো যদি ডিফর্মিটি থাকে, কোনো অ্যাবনর্মালিটি থাকে সেলের মধ্যে, সেটা একটা ছবিতে হাই রেজলিউশন একটা ইমেজিংয়ে ধরা পড়ে। দিস ইজ হাউ এমআরআই মেশিন ইউজেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এটা ইন্টারনাল অর্গানসের ছবি তুলতে পারে। আজকের ক্লাসটা শেষ করছি প্রিভিয়াস দুইটা ক্লাসের মতোই, অন এ ফুল ওভারভিউ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আজকের ক্লাসে আমাদের সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটি দেখার বিষয় হচ্ছে আমাদের মেইন দুইটা ফাইন্ডিং, যেটা কিনা ইলেকট্রিক ফিল্ড নিয়ে। এই কোর্সের পুরো টাইম জুড়ে আমরা কাজ করেছিলাম উইথ কুলম ফিল্ড। আজকে যেটা খুঁজে পেলাম দ্যাট ইজ ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। এদের সিমিলারিটির চেয়ে ডিসিমিলারিটির পরিমাণ একটু বেশি, দ্যাটস ওয়াই এখানে আমি সবগুলোই রেড কালার দিয়েছি।
প্রিভিয়াস ক্লাসে কিছু গ্রিন হতো, কিছু রেড হতো। প্রথমে দেখুন ফিল্ড লাইন্সের ভাষায় এদের ডিফারেন্স কি। কুলম্ব ফিল্ডের সোর্স হচ্ছে ইলেকট্রিক চার্জ। পজিটিভ চার্জ হলে ফিল্ড লাইন্স ডাইভার্জ করে ফ্রম দ্যাম, নেগেটিভ চার্জ হলে ফিল্ড লাইন্স কনভার্জ করে। বাট ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ডের সোর্স হচ্ছে নট ইলেকট্রিক চার্জেস বাট চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, অ্যান্ড দ্যাটস ওয়াই ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ড যে কয়েলে ইন্ডাকশন প্রসেস হচ্ছে তার লেংথ বরাবর রোটেট করে, আর লেংথটাই যেহেতু প্যাচ দেওয়া, ইট হ্যাজ টু রোটেট। চার্জের উপর এফেক্ট কেমন? কুলম্ব ফিল্ড চার্জ পার্টিকেলের উপর কুলম্ব ফোর্স অ্যাপ্লাই করে, অ্যান্ড দ্যাট ফোর্স ইজ কনজারভেটিভ। ডান থেকে বামে নিতে আপনার যে পরিমাণ ফোর্স লাগবে, বাম থেকে ডানে আনতেও সেম অ্যামাউন্ট অফ ফোর্স লাগবে। ক্লোজড লুপে নেটওয়ার্ক ডান জিরো। বাট ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ড যেহেতু চার্জ পার্টিকেল থেকে আসছে না, এরা এক্সটার্নাল চার্জের উপর একটা নন কনজারভেটিভ ফোর্স অ্যাপ্লাই করবে, যেখানে ক্লিয়ারলি এনার্জি লস হবে, এনার্জি ডিসিপেট হবে, সার্কিট গরম হয়ে যাবে। ডিফারেন্স অরিজিন কোত্থেকে শুরু হয়? কুলম্ব ফিল্ড স্টার্টস ফ্রম স্টেশনারি চার্জেস, মানে স্থির বসে থাকা ইলেকট্রিক চার্জ, পজিটিভ ইদার নেগেটিভ। বাট ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ড আসে টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড থেকে। টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডকে বলা হয় চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স। ডিফারেন্স পটেনশিয়াল, যেহেতু কুলম্ব ফিল্ড ক্যান ডু ওয়ার্ক, তার একটা স্কেলার পটেনশিয়াল ডিফাইন করা যায়, যেটাকে আমরা পটেনশিয়াল নাম দিই ফি। বাট ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ড যেহেতু নন কনজারভেটিভ ফিল্ড, এদের ক্লোজড লুপে ওয়ার্ক ডান জিরো হবে না। দ্যাটস ওয়াই এদের কোনো স্কেলার পটেনশিয়াল নাই অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল। এই ক্ষেত্রে আমি ইলেকট্রিক পটেনশিয়াল জিনিসটা নতুনভাবে ডিফাইন করতে পারবো না। ওয়ার্ক প্যাথ অর্থ ক্লোজড লুপে ওয়ার্ক ডান জিরো হয় কিনা, অ্যান্ড অলসো কোন রাস্তা থেকে কোন রাস্তায় গেলে ওয়ার্ক ডান চেঞ্জ হবে কিনা। প্যাথ ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কের অর্থ হচ্ছে আপনি এ থেকে বিতে এই রাস্তায় যান বা এই রাস্তায় যান, ইউ গেট দ্য সেম ওয়ার্ক ডান অ্যামাউন্ট। কিন্তু ইন্ডাকশনের ক্ষেত্রে এটা সেম হবে না, যেহেতু এটা নন কনজারভেটিভ। এখান থেকে এই রাস্তায় গেলে যে ওয়ার্ক ডান পাবেন, একটা ডিফারেন্ট রুট নিলে ইউ মাইট গেট একটা ডিফারেন্ট ওয়ার্ক ডান। দ্যাটস ওয়াই এদেরকে বলা হয় নন কনজারভেটিভ। ডিফারেন্স টাইম ডিপেন্ডেন্স, which means চার্জ স্থির থাকুক, বসে থাকুক, সময় নিয়ে দৌড়াক বা যাই করুক না কেন, কুলম্ব ফিল্ড অবশ্যই এক্সিস্ট করবে। বাট ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ড অনলি এক্সিস্ট করবে যখন ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হবে। সো দিস ইজ এ ডাইনামিক থিং। নড়াচড়া না করলে ফিল্ড এক্সিস্ট করা সম্ভব না। কুলম্ব ফিল্ডের ক্ষেত্রে সেই কন্ডিশনটা নাই। ডিফারেন্স কুলম্ব ফিল্ডের আছেই শুধুমাত্র ডাইভারজেন্স, তার থাকে না কার্ল। ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ডের আছেই শুধু কার্ল, তার থাকে না ডাইভারজেন্স। দ্যাটস ওয়াই এটাও একটা ডিফারেন্স। উইথ দ্যাট আমরা সাইড বাই সাইড কম্প্যারিজনের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনকে আমাদের রেগুলার ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে কম্পেয়ার করতে পারি। আজকের ক্লাসে আমাদের মেইন স্টাডিং টপিকটা ছিল ইন্ডাকশন কি, ফ্যারাডেস ল কি, লেন্জেস ল কি, অ্যান্ড ইন্ডাকশন কিভাবে ম্যাক্সওয়েলস ইকুয়েশন হিসেবে নাম পায়, ওখান থেকে নতুন ফিজিক্সের টার্মিনোলজি কি আসে, অ্যান্ড ইন্ডাকশনের প্র্যাকটিক্যাল কিছু ইউজ উইথ সাম সার্কিট আমরা চেক করলাম, যেটা কিনা একটা ট্রানজিয়েন্ট সার্কিটের ক্রিয়েশন দেখায়, যেটাকে আমরা আর এল সার্কিট বলি, সিমিলার টু আর সি সার্কিট। এবং আমরা ভেবেছি আর এল সার্কিট কিভাবে ম্যাগনেটিক ফিল্ড স্টোর করতে পারে, অ্যান্ড ওখানে কি পরিমাণ এনার্জি স্টোর হয়, অ্যান্ড অলসো এনার্জি পার ইউনিট ভলিউম বা এনার্জি ডেন্সিটি কত হয়। উইথ দ্যাট আমরা আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।